প্লিজ প্লিজ আমার সামনে থেকে ইনজেকশন সরিয়ে ফেলেন, আমার খুব ভয় লাগছে, আমি চিৎকার দিব বলে দিলাম। দে যা, না করছে কে? তোকে কতবার বুঝাইলাম, তুই তো আমার কথা শুনলি না। আমার উপরে না তেজ দেখালি। আয় এখন দেখা আমার উপরে তেজ। না না, আর দেখাবো না, আপনি ওইটা রাখেন। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আপনি খুব ভালো করে জানেন আমি ছোট থেকে ইনজেকশন দেখলে ভয় পাই, আর আপনি সেইটা সুযোগ নিচ্ছেন। নিজের চাহিদা মেটাতে গেলে এইটাই সুযোগ নিতেই হবে। এখন বল, আমার কথা মতো আমাকে আদর করবি নাকি আমি তোর উপরে এইটা প্রয়োগ করে দেখব? না না, প্লিজ এমন করেন না। দেখেন, জোর করে ভালোবাসা হয় না। আপনি আমাকে ভয় দেখিয়ে নিজের চাহিদা মেটাবেন, ভালো কথা। একটা কথা মনে রাখবেন, জোর করে এইসব করলে কোনোদিন আপনি আমার মনে জায়গা নিতে পারবেন না। আপনার প্রতি আমার ঘৃণাটাই থাকবে, ভালোবাসা কোনোদিন জন্ম নেবেন না। রাখ তোর ভালোবাসা। কে চায় তোর ভালোবাসা? আমার চাহিদা মিটলেই চলবে। ওই অন্যদের মতো তোর মন পাওয়ার জন্য তোর কথা মতো উঠবো বসবো ওই ধরনের মেয়ে আমি না। আবার একটা সুযোগ দিচ্ছি, কি করবি? আমাকে আদর করবি নাকি এটা তোর শরীরের ভেতরে পুশ করে দিব? না না থাক, আপনার যা ইচ্ছে করেন, বাট ওইটা রেখে দেন, আমি আপনাকে বাধা দিব না। এই তো গুড বয়। টেবিলের উপরে রেখে দিলাম, বেশি বুঝলে ঢুকিয়ে দিব শরীরে। রিয়া কথাটা বলে টেবিলের উপরে রেখে দিয়ে আদিত্যর কাছে এগিয়ে গেল। খাটের উপরে উঠে আদিত্যর উপরে ঝাঁপিয়ে পড়লেও আদিত্যর চোখ ওই ইনজেকশনের উপরেই ছিল। আদিত্যর হাত পা এখনো কাঁপছে। আদিত্য ছোটবেলা থেকেই ইনজেকশন খুব ভয় পেত, যেই ভয় এখনো কাটে নাই। আর আদিত্য ছোটবেলা থেকে খুব জেদি একটা ছেলে ছিল, যা বলবে তাই করে ছাড়তো, যার কারণে ওর আব্বু অনেক মারতো। মারার পর এই ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিত, যেখান থেকে ভয়টা আরও বেশি ওর মনে দাগ কেটেছে। রিয়া আদিত্যর দুইটা হাত চেপে ধরে ঠোঁটে কিস করছিল। বারবার আদিত্য ওই দিকে নজর দিলে রিয়ার সমস্যা হওয়াতে রিয়া রেগে গিয়েও ঠোঁট ছেড়ে বলে, কি সমস্যা? বারবার ঘাড় কাত করছিস কেন? সোজা রাখতে পারোস না? কাপুরুষ কোথাকার! এত সুন্দর মেয়ে তোর এত কাছে, আর তোর ভেতরে কোনো ফিলিংস দেখি না। আমার পেছনে কত ছেলে লাইন ধরে থাকে তোর কোনো ধারণাও নাই, আর সেখানে আমি তোকে পছন্দ করেছি, এটা তো সৌভাগ্য। আর সেখানে তুই ভাব দেখাস। রিয়ার কথা শুনে আদিত্যর রাগ উঠে গেল। আদিত্য রিয়াকে নিচে ফেলে দিয়ে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া এক পর্যায়ে ব্যথায় কাতরাতে লাগলো। আদিত্য নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য জিদের বসে রিয়ার চোখের পানিও খেয়ালও করে নাই। আদিত্য নিজের মতো করে করতে লাগলো। রিয়া আদিত্যর মাথার চুল খামচে দিয়ে ধরলো। অনেকক্ষণ পর আদিত্য ক্লান্ত হয়ে রিয়াকে ছেড়ে দিয়ে বলল, আরও আদর লাগবে নাকি? বলেন লাগলে। রিয়ার অনেকটা খারাপ লাগলো। প্রতিটা মেয়ে চাই তার স্বামী তাহলে ভালোবেসে স্পর্শ করুক, তেমন রিয়াও চেয়েছিল, কিন্তু সব উল্টা হয়ে গেছে। রিয়া নিজের মনকে শান্ত করে মুখে হাসির রেখা টেনে বলল, আদর তো আবারও লাগবে, বাট কিছুক্ষণ পর। তুমি তখন ক্লান্ত হয়ে গেছো, আমার বুকে এসে শুয়ে পড়ো। আমার সাথে এত ন্যাকামি করে কথা বলতে হবে না। তুই করে বলছিলেন, তুই বলেন। আদর লাগলে বলেন, আবার ও করছি আপনি কত আদর খেতে পারেন, আমি আজ সেটাই দেখব। রিয়াকে টান দিয়ে আবার সোজা করে শুয়ে দিয়ে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া আদিত্যর পিঠে খামচে দিয়ে ধরল। আদিত্য নিজের মতো করে করতে লাগলো। অনেকক্ষণ পর আদর করার পর আদিত্য ক্লান্ত হয়ে গিয়ে সাইডে শুয়ে পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টা বাজে। আদিত্য বলল, দেখেন 2টা বাজে, আমাকে ঘুমাতে দেন, না হলে আপনার হাল অনেক খারাপ হয়ে যাবে। সকালে আমার কলেজে যেতে হবে। আর হ্যাঁ, খবরদার, আমাদের এই বিয়ের কথা কেউ যেন না জানে, শুধু আমাদের ফ্যামিলির লোকরা ছাড়া বাহিরে কাউকে বলবেন না। আমি চাই না কেউ জেনে যাক আমি বিয়ে করেছি, তাও আবার আমার থেকে বয়সে বড়। আচ্ছা ঘুমাও, আমার ডিউটি আছে। আদিত্য উঠে গিয়ে হাফ প্যান্ট পরে একটা টি শার্ট পরে নিল। রিয়া উঠে গিয়ে গোসল করে আসলো। শীতে রিয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রিয়া চুলগুলো শুকাতে লাগলো। আর এইদিকে আদিত্য লেপের ভিতরে শুয়ে থেকে ভাবতে লাগলো, কেন যে হসপিটালে গেছিলাম আর এই শাকচুনি আমার পিছনে লেগে গেছে। সেই দিন দাদুকে দেখতে না গেলে ভালো হইতো, এই শাকচুনির সাথে পরিচয় হতো না, শাকচুনির সাথে থাকতামও না, আমার প্রেমেও পড়তো না। আর আব্বু না কি আমার ভালো চাই, এই তার ভালো চাওয়া? আমার থেকে বয়সে মেয়ের সাথে বিয়ে দিল। কি বন্ধুত্ব! এদের বন্ধুত্ব দেখাতে গিয়ে আমার গলায় শাকচুনি ঝুলিয়ে দিল।
আদিত্য কথাগুলো ভেবে লাইটের আলোতে আরো বিরক্ত হয়ে গেল। আদিত্য রেগে রিয়ার দিকে চোখ যেতেই দেখে রিয়া কাঁপছে। আদিত্য রিয়াকে বলল, এভাবে বসে আছেন কেন শীতের মধ্যে? এসেছে ঘুমাতে পারেন না? আসলে মেয়েরা সব কিছুতে বেশি বোঝে। শীতে কাঁপছে তাও শুইতে আসে না। আদিত্যর কথা শুনে রিয়ার অনেকটা ভালো লাগে। রিয়া মিটিমিটি করে হেসে আদিত্যর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, বউ ছাড়া কি ঘুম ধরছে না নাকি? আদিত্য বিরক্ত হয়ে বলল, আপনাকে কইছে যত সব ভালোর জন্য কইলাম, শুরু হয়ে গেছে আজাইরা। দৌড় মিয়া, শীতে কাঁপে মরেগা। আমি দেখেন কিছু বলি কিনা দৌড়। আদিত্য কথাটা বলে ঘুরিয়ে চোখ বন্ধ করে নিল। রিয়া লাইট অফ করে আদিত্যর পাশে গিয়ে শুয়ে পড়ল। আদিত্যকে জড়িয়ে ধরতে গেলে আদিত্য লাফ দিয়ে ওঠে। উফ কি ঠান্ডা, আমার শরীরে হাত দিচ্ছেন কেন? আমার শীত লাগছে তাই দিয়েছি। বউয়ের ঠান্ডা হাত সহ্য করতে পারো না, তাহলে আমাকে সারা জীবন সহ্য করবে কিভাবে? আপনাকে সহ্য করতেও চাই না, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আদিত্যর কথা শুনে রিয়ার অনেকটা কষ্ট পাইল। রিয়া নিজের কষ্টটা লুকিয়ে আদিত্যকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, যাই করো, এখন জড়িয়ে ধরে ঘুমাতে দাও। অনেক শীত লাগছে। আর তুমি গোসল করলে না কেন? সকালে গোসল করব, আপনার মতো এত সাহসী আমি না। আর ঘুমাতে দেন, আর একটা কথা বলবেন না। রিয়া আদিত্যকে জড়িয়ে ধরে আদিত্যর কানে হালকা করে কামড় দিয়ে বলে, ভালোবাসি তোমাকে প্রিয়, অনেক ভালোবাসি। আদিত্য কথাগুলো শুনেও কিছু বলল না, চুপচাপ শুয়ে থেকে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে রিয়া ওর বুকের উপরে শুয়ে আছে। আদিত্যর উঠতে ইচ্ছে করছিল না। আদিত্য ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে। আদিত্য রিয়াকে বালিশে শুয়ে দিয়ে উঠে গোসল করতে যায়। গোসল করে এসে দেখে রিয়া খাটের উপরে বসে থেকে হাই তুলছে। আদিত্য ওইদিকে নজর না দিয়ে চুলগুলো শুকাতে লাগলো। চুল শুকিয়ে রেডি হতে লাগলো। রিয়া ঘড়ির দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠে পড়ল। রিয়া উঠে ফ্রেশ হয়ে এসে দেখে আদিত্য ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। রিয়া পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার কপালে চুমু না দিয়ে বের হয়ে যাচ্ছ কেন? ন্যাকামি থামান, আমাকে যেতে দেন। বউয়ের কপালে চুমু দিয়ে বের হতে হয় জানো না? দূর, আমার জানতে হবে না। আদিত্য রিয়ার হাত সরিয়ে দিয়ে নিচে চলে গেল। আদিত্যকে একা বের হতে দেখে আদিত্যর আম্মু বলল, কি ব্যাপার আদিত্য, বোমা কোথায়? ওর তো ডিউটি আছে 9টায়, তুই একা কেন বের হচ্ছিস? বৌমাকে নিয়ে খাবার খেয়ে কলেজে যা, আর বৌমাকে হসপিটালে নামিয়ে দিয়ে যা। আমার অত সময় নাই। আর ওনার কি হাত পা নাই যে আমাকে নামিয়ে দিতে হবে? চুপ বেয়াদব ছেলে, সবসময় তেরা তেরা কথা। যা বলছি বৌমাকে ডাক দিয়ে রেডি করে নিয়ে আয়। আমি কলেজে যাব না নাকি? আম্মু আমি রেডি হয়ে গেছি। আর সরি আম্মু, সকাল সকাল আপনাকে কাজ করতে সাহায্য করতে পারলাম না। সমস্যা নেই, তুমি আর আদিত্য খাবার খেয়ে একসাথে যাও। আদিত্য তো আমাকে নিতে চায় না আম্মু। নিয়ে যাবে, খেতে বসো দুইজন। ওই তোমাকে নামিয়ে দিয়ে তারপর কলেজে যাবে। আমি পারবো না বলছি, কানে শোনো না? আচ্ছা, তোর আব্বুকে কল দিচ্ছি। আদিত্য কিছু না বলে টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসলো। রিয়া বসলে আদিত্যর আম্মু দুজনকে খাবার দিল। দুজন তাড়াতাড়ি করে খেয়ে নিল। আদিত্য আর রিয়া বের হলো। আদিত্য বাইকে উঠে বসে আছে। রিয়া পাশ দিয়ে চলে যেতে নিলে আদিত্য রিয়ার দিকে তাকিয়ে বলে, ওই ন্যাকামি কেন করেন? দেখছেন এখানে দাঁড়িয়ে আছি, তারপরও কেন ন্যাকামি করে চলে যাচ্ছেন? তুমি তো বলে আমাকে নিয়ে যেতে পারবে না। চুপ করে উঠে বসেন, আমার সময় নাই বেশি। রিয়া খুশি হয়ে আদিত্যর কাঁধে হাত দিয়ে বাইকে উঠে ওকে জড়িয়ে ধরলো। রিয়ার অনেক শীত লাগতে লাগলো। আদিত্য রিয়াকে বলল, এই ভাব দেখানোর জন্য এই পাতলা সোয়েটার পরছেন কেন? এটাতে ওম হয় নাকি? চাদর গায়ে দিতে পারেন না? আমার চাদর বাড়িতে, এইখানে এই সোয়েটার নিয়ে এসেছি। ও আচ্ছা, সামনে শপিং মল আছে, ওইখান থেকে কিনে তারপর হসপিটালে যান। তুমি কিনে দিলে নিব, নিজের টাকা নষ্ট করতে পারবো না। জামাই থাকতে কেন নিজের টাকায় কিনতে যাব? কিপটা মেয়ে চাকরি করেন, আমি কি চাকরি করি নাকি? ওইটা কি আমি জানি? শ্বশুরের থেকে তো হাত খরচ কম নেন না। বন্ধুদের সাথে এত পার্টি করে টাকা না ফুরিয়ে ভালো তো হতে পারেন। লেকচার দেয় মানুষকে আমি খুব অপছন্দ করি, তাই দয়া করে চুপ থাকেন, না হলে এখানে নামিয়ে দিয়ে চলে যাব। রিয়া আর কিছু বলল না। আদিত্য রিয়াকে নিয়ে শপিং মলের সামনে গিয়ে বাইক থামিয়ে রিয়ার জন্য একটা সোয়েটার কিনলো আর একটা চাদর কিনে দিল। তারপর রিয়াকে ওইগুলো পরে নিতে বলল।
রিয়া তো খুশি হয়ে সোয়েটার পরলো, সাথে চাদরটাও গায়ের সাথে জড়িয়ে নিল। আর রিয়ার শরীরের সোয়েটার আদিত্যর হাতে দিয়ে বলল। আদিত্য বিল দিয়ে শপিং মল থেকে বের হলো। রিয়া আদিত্যর পিছন পিছন বের হলো। রিয়া আদিত্যর কাঁধে হাত দিয়ে আবার বাইকে উঠলো। আদিত্য ওর সোয়েটার দিয়ে বলল, আপনার সোয়েটারটা কি আমি পরবো নাকি? হ্যাঁ পরো, সুন্দর লাগবে। রিয়া কথাটা বলে হাসতে লাগলো। আদিত্য রাগ করে ওর সোয়েটারটা সামনে রেখে বাইক চালাতে লাগলো। কিছু দূর যেতেই আদিত্য একটা ভিক্ষুক মহিলাকে দেখে সোয়েটারটা তাকে দিয়ে দিল। বাইক থামিয়ে মহিলাটার সাথে আদিত্য কথা বলছিল। তখন অনেকগুলো বাচ্চা এসে আদিত্যকে ঘিরে ধরলো। রিয়া তো এটা দেখে পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। আদিত্য সব বাচ্চাদের সামনের দোকান থেকে চকলেট, চিপস আর যেটা পছন্দ সেগুলো কিনে দিয়ে বলল। তোমাদের সাথে পরে এসেছে আড্ডা দিব, আমাকে কলেজে যেতে হবে। আদিত্যকে একটা বাচ্চা ছেলে বলে, ভাইয়া তুমি তো এদিকে আসো না, এই রাস্তা দিয়ে হঠাৎ কলেজে যাচ্ছ? এখন থেকে প্রতিদিন এই দিক দিয়ে কলেজে যাব, আর সবার সাথেও দেখা হবে। আচ্ছা সবাই ভালো থাকো, আমি এখন যাচ্ছি। আদিত্য সবার থেকে বিদায় নিয়ে বাইকে উঠে পড়ে। রিয়া আদিত্যর পিছনে উঠে বসলো। আদিত্য বাইক স্টার্ট দিয়ে বাইক চালাতে লাগলো। তখনই রিয়া আদিত্যকে বলল, এই বাচ্চাগুলোকে তুমি চেনো? হ্যাঁ। তুমি কি প্রায় এখানে আসো নাকি? তার মানে ওদের প্রিয় ভাইয়া বলতে তুমি নাকি? আমাদের গ্রুপে সবাই ওদের সাহায্য করে, আর আমরা টাকা পার্টি করে ফুরাই না, তাই কার বিষয়ে কিছু না জেনে কথা বলবেন না। ওলে ওলে, আমার স্বামীটাই এত ভালো, আমি তো জানতামও না। আমি তো ভাবছি আমার জামাইটাই তেরা, জিদি, দয়া মায়া বলে কিছুই নাই। এখন তো দেখি আমার জামাইটা অসহায় মানুষদের পাশে থাকে। আজাইরা কথা, আমি কোনো ভালো মানুষ না, সো এইসব বলার কোনো মানে হয় না। আর দুঃখিত আপনার লেট হয়ে গেছে, এখন দৌড়ে হসপিটালে যান। রিয়া বাইক থেকে নেমে আদিত্যর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, সমস্যা নেই, 9:30টায় ডিউটি শুরু হবে। তাহলে অত তাড়াতাড়ি আমার সাথে বের হইলেন কেন? জামাইটার সাথে যাব তাই। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে আদিত্যর মাথার চুলগুলো ঠিক করে দিয়ে চারিদিকে তাকিয়ে আদিত্যর গালে কিস করে দিল। আদিত্য তো হাঁ করে তাকিয়ে আছে। রিয়া হেসে বলল, ডিয়ার বর, এখন যাচ্ছেন ভালো কথা। খবরদার কোনো মেয়ের দিকে নজর দিলে আমি বুঝতে পারলে কাঁটা চামচ দিয়ে চোখ তুলে কাঁচা খেয়ে ফেলবো। আর যে পেতনি তোমার পিছনে লাগবে তাকে খুন করে জেলে যাবো। আদিত্য ভ্রু কুচকে তাকিয়ে বলল, আপনি নার্স নাকি? কোনটা? এটাই তো বুঝছি না। বুঝতে হবে না, তাড়াতাড়ি যাও, তোমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আর হ্যাঁ শোনো, আজকে আমার 5 ঘন্টার ডিউটি, তাই আমাকে নিয়ে যাও। আমি যখন কল দেই তখন এসেছে নিয়ে যাবে, না হলে ইঞ্জেকশন তো দেখছো। ইনজেকশনের কথা শুনে আদিত্যর শরীর কেঁপে উঠল। আদিত্য কিছু না বলে বাইকটা নিয়ে চলে গেল। আদিত্য জোরে স্পিডে বাইক চালাতে লাগলো। আদিত্যর অনেক দেরি হয়ে গেছে। আদিত্য কলেজে গিয়ে বাইক রেখে দৌড়ে গিয়ে ক্লাসে পৌঁছে গেল। ক্লাসের সামনে গিয়ে দেখে স্যার ক্লাস করাচ্ছে। আদিত্য অনুমতি নিয়ে ভিতরে ঢুকে ওর ফ্রেন্ডসদের কাছে গিয়ে বসলো। কি রে, এত দেরি করলি কে? সুইটি তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে, পরে রাগ করে বাসায় চলে গেছে। ওই ভাবছে তুই আসবি না আজকে। বলিস কি? আচ্ছা সমস্যা নাই, ক্লাস করে ওর জন্য সারপ্রাইজ রেডি করতে হবে, না হত তাহলে সব রাগ পানি হয়ে যাবে। তাই কর। ওই তো ভাবছে তুই ওর বাড়িতে ভুলে গেছিস। ধুর, ওই আমার বেস্ট ফ্রেন্ড, আমি কি ওর জন্মদিন বলতে পারি? আচ্ছা, ক্লাসে মনোযোগ দে। আদিত্য আর রাগিব ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হলে ওরা প্ল্যান করে কিভাবে কি করবে। আবার ক্লাস শুরু হয়ে যায়। আদিত্য ক্লাস শেষ করে টিফিনের সময় দিলে সবাই ক্যান্টিনে গিয়ে বসে গল্প করছিল। তখনই আদিত্যর ফোনে রিয়ার নামটা ভেসে ওঠে। রিয়ার কলটা কেটে দেয়। আরও কয়েকবার দিলে আদিত্য ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়। আর খাওয়া দাওয়া করে ক্লাসে চলে যায়। সব ক্লাস শেষ করে ওর বন্ধুদের সাথে গিয়ে সুইটির জন্য সব ব্যবস্থা করে। 7টায় আদিত্য বাসায় চলে যায়। বাসায় গিয়ে আদিত্যর আম্মু আদিত্যকে বলে, কি রে বৌমা, কোথায় তুমি? একা আসলি যে? কেন বাসায় আসে নাই? না, তোর সাথে না আসবে বললো। নাটক যত সব, আমার সাথে আসা লাগবে কে? একা বাসায় আসতে পারে না, আর ওইসব দেখার সময় আমার নাই, আমি বাইরে যাব। এখনই হসপিটালে গিয়ে বৌমাকে নিয়ে আয়, ওই তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আর তুই কি না থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি যা। আজব তো, দূর ভালো লাগে না। আদিত্য ব্যাগটা সোফার উপরে ঢিল দিয়ে হসপিটালের দিকে চলে যায়। হসপিটালে গিয়ে রিয়াকে খুঁজতে লাগলো।
পরিচিত একটা নার্সকে জিজ্ঞেস করে জানতে পারলো টেস্ট রুমে বসে আছে। আদিত্য দৌড়ে গিয়ে দেখে রিয়া একটা নার্স ছেলের সাথে বসে গল্প করছে আর হেসে হেসে কথা বলছে। আদিত্যর কেন জানি রাগ হলো। আদিত্য রুমের ভিতরে ঢুকে বলল, আপনি বাসায় যাওয়া বাদ দিয়ে এখানে বসে আছেন কেন? আপনার ছুটি তো 2 ঘন্টা আগে হয়ে গেছে। এত তাড়াতাড়ি আসলে আগামীকাল আসলেই তো পারতে। আচ্ছা তাহলে বাসায় যাই। রিয়ার রাগ আরও উঠে গেল। মানুষ আছে এজন্য নিজের রাগ কন্ট্রোল করে। ওই লোকটার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আদিত্য ওর পিছন পিছন যেতে লাগলো। আদিত্যর বাইকের কাছে দাঁড়িয়ে থাকলো। আদিত্য বাইকে উঠলে রিয়া আদিত্যর কাঁধে হাত দিয়ে উঠে একটু দূরে বসলো। আদিত্য ওর রাগটা বুঝতে পেরেও কিছু না বলে বাইক চালাতে লাগলো। বেশ কিছু দূর যেতেই আদিত্যর এক বান্ধবীর সাথে দেখা হয়। আদিত্য বাইক থামিয়ে ওর বান্ধবীর সাথে কথা বলে। ওর বান্ধবী আদিত্যকে জড়িয়ে ধরে। রিয়া তো রাগে শরীর জ্বলছিল। আদিত্যর সাথে মেয়েটা অনেকক্ষণ হেসে হেসে কথা বলা শেষ করে বাইকের কাছে আসতে লাগলো। বাইকের কাছে এসে দেখে রিয়ার মুখ লাল হয়ে গেছে। আদিত্য বুঝতে পারলো রাগে এমন মুখ হয়েছে। আদিত্য বাইক নিয়ে যেতে লাগলো। আদিত্য রিয়াকে বলল, আমার উপর একদম রাগ দেখাবেন না। আপনাকে কে বলেছে ওইখানে বসে থাকতে? গাড়ি নিয়ে প্রতিদিন যাবেন, আমার অপেক্ষা করবেন না। আমি কখন কোথায় থাকি এটা কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি নেই তাই না? তুই একবার বাসায় চল, তোকে আমি বোঝাবো কিসের গ্যারান্টি নাই কিসের আছে, সব বোঝাবো। আপনাকে বোঝা কঠিন। একবার তুমি একবার তুই, আজব একটা মেয়ে। তুই কথা বলিস না, আমার মাথাটা এখন গরম আছে। বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো বলে দিলাম। আদিত্য কিছু বলল না। আদিত্যর ফোন বাজতে লাগলো। আদিত্য বাইক থামিয়ে কল রিসিভ করে বলল, দোস্ত তোরা যা, আমি ওইখানে পৌঁছে যাব। আব্বুর বন্ধুর মেয়ে আমার সাথে আছে, ওনাকে বাড়িতে দিয়ে আমি রেডি হয়ে চলে যাব। তোর সাথে উনি কি করে? কি করবে আমার আব্বু আম্মু আদেশ, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে। আচ্ছা ফোন রাখ, আমি যত তাড়াতাড়ি পারি পৌঁছে যাব। ওকে আয়। কল কেটে দিলে রিয়া বলল, আব্বুর বন্ধুর মেয়ে মানে কি রে? আমি তোর বিয়ে করা বউ। সবাইকে বলবি আমি তোর বউ। আর যদি শুনি তুই আমাকে আব্বুর বন্ধুর মেয়ে বলছিস তো খবর আছে। আমি তো বলছি আপনি আমার স্ত্রী, এইটা আমি কাউকে বলবো না। সবাই জানে আপনি আমাদের বাড়িতে থাকবেন, ওইখান থেকে হসপিটালে যাবেন আসবেন। আমার বউ, এটা কাউকে জানা এটা আমি চাই না। কেন, তুই কি অস্বীকার করতে পারবি আমি তোর বিয়ে করা বউ না? এত কথা বলার সময় নেই আমার। আদিত্য আর কোনো কথা না বলে বাইক চালাতে লাগলো। বাসায় পৌঁছে গেলে রিয়া নেমে চলে যায়। আদিত্য বাইক সাইডে রেখে ভিতরে ঢুকে রিয়া ওর আম্মু আব্বুকে সব বলে দেয়। আদিত্য যে ওর ফোন ধরে নাই, 2 ঘন্টা বসিয়ে রাখছে। আদিত্যর আব্বু শুনে অনেক রেগে যায়। আদিত্যর আব্বু ওকে মারতে যাবে তখনই আদিত্যর দাদিমা এসে থামিয়ে দেয়। আদিত্য রাগ করে রুমে চলে যায়। রুমে গিয়ে খাটে বসে থেকে রাগে ফুলতে লাগলো। রিয়া রুমে আসলে আদিত্য রিয়ার হাত শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলল, আপনি এইসব করে কি করতে চান? শুনেন, আমি আপনাকে ভালোবাসি না আর কোনো দিন আসবো না। আমি অন্য কাউকে ভালোবাসি আর ওকে ছাড়া আমি আমার লাইফে কাউকে ভালোবাসতে পারবো না। তাই আমার সাথে এত ন্যাকামি করে কোনো লাভ নেই। কিভাবে আমাকে রেখে অন্য কাউকে ভালোবাসো সেটাও আমি দেখব। আগে কি করছো ওইসব দেখার বিষয় আমার নাই। আমি তোমার বিয়ে করা বউ, তাই তোমার সব ভালোবাসা পাওয়ার যোগ্য শুধুমাত্র আমি, আর কেউ না। আর যাকে ভালোবাসো তাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আদিত্য রেগে রিয়ার গলা চেপে ধরে বলল, ঝেড়ে ফেলবো না? কি করবি তুই আমাদের? কি করবি দেখ, সম্মান করি বলে যা ইচ্ছে বলবি সেইটা মেনে নিব। তাহলে তুই ভুল ভাবছস। আমাদের মাঝে আসার চেষ্টা করলে আমি তোকে খুন করে ফেলবো। আদিত্যর কথা শুনে রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। রিয়ার নিঃশ্বাস আটকিয়ে আসছিল। রিয়া আদিত্যর হাত সরিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য শার্ট প্যান্ট নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে যায়। আদিত্যর আব্বু জিজ্ঞেস করলে আদিত্য বলে, আব্বু সুইটিদের বাসায় যাব, ওর আজকে বার্থডে, তাই আমরা সব বন্ধুরা একটা পার্টি দিয়েছি। তাহলে রিয়াকে নিয়ে যা। না, উনি এই শীতের ভিতরে গিয়ে কষ্ট করার থেকে বাসায় থেকে ঘুমাক। আচ্ছা আমি যাচ্ছি। আদিত্য কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল। আদিত্য ওর বন্ধুদের সাথে সুইটিদের ছাদে চলে যায়। ওদের ছাদ সুন্দর করে সাজিয়ে রাখছে। আর এইদিকে সুইটি রাগ করে সেই যে রুমে ঢুকে একবারও বের হয় নাই। আর এইদিকে ওর আব্বু আম্মুকে জানিয়ে সব করে ফেলে আদিত্যরা। আদিত্য সুইটির রুমে গিয়ে নক করে। সুইটি দরজা খুলে আদিত্যকে দেখে রাগে কিছু না বলে রুমে ঢুকে পড়লো।
কী রে শাকচুন্নি, এইভাবে সারাদিন রুমের ভিতরে কি করস? প্রেম করস নাকি? আমাদের না জানিয়ে কোন ছেলের সাথে প্রেম করস রে? আদ্রিত, ফাজলামি করবি না। কি বলতে এসেছোস বলে চলে যা। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। তুই আবার কবে থেকে 9টায় ঘুমানো শিখলি? আচ্ছা শোন, তোর সাথে কিছু কথা আছে। আমার কোনো কথা নেই তোর সাথে, তুই বাসায় যা, ভালো লাগছে না। আচ্ছা জায়গা থাক। আদিত্য কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল, ছাদে চলে গেল, সবার সাথে বাকি কাজ শেষ করলো। রাত 11:40 বাজতেই আদিত্য আবার নিচে গিয়ে সুইটির রুমে ধাক্কা দিতে লাগলো। সুইটি এই শীতে উঠবে না বলে চিৎকার করে বলল, আদ্রিতর বাচ্চা, তুই এখনো যাস নাই? দেখ, বাসায় যা, আমি উঠবো না। আমার অনেক শীত লাগছে, যাবি এখান থেকে? আরে শোন, তাড়াতাড়ি দরজা খুলে, আমার হাত অনেকখানি কেটে গেছে। আদিত্যর হাত কেটে যাওয়ার কথা শুনে সুইটি খাট থেকে নেমে দৌড়ে দরজা খুলে আদিত্যকে ঘরে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল, কোন হাত কেটেছে দেখি, কিভাবে কাটলো? একটু কি সাবধানে থাকতে পারিস না? দেখি কোথায় কেটে গেছে। মানে হাত কাটে নাই। শোন না, আমি তোর জন্য একটা ড্রেস আনছি, এইটা একটু পরে আমার সামনে আসবি, তোকে খুব এই ড্রেস পরা দেখতে ইচ্ছে করছে। আদিত্যর কথাটা উল্টা ভাবে নিয়ে সুইটি লজ্জা পেয়ে গিয়ে রাগীর লুক নিয়ে বলল, ফাজিল, কি বলিস? বিয়ের আগে এইসব একটা দিব? যা বাহিরে যা, আমি পরে আসছি। বিয়ে যখন করবি তখনই সব দেখিস। যা, রাত হলে খালি দুষ্টুমি করতে ইচ্ছে করে, তাই না? আদিত্য সুইটির কথা শুনে ঢোক গিলে বলল, এই ছি ছি, কি বলিস? আরে আমি ওইভাবে কথাটা বলি নাই। সুইটি লজ্জামাখা কণ্ঠে আদিত্যকে বাহিরে করে দিয়ে বলল, হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। বাহিরে অপেক্ষা কর, আমি পড়ছি। যখন রুমে ঢুকতে বলবো তখন ঢুকবি, তার আগে ঢুকলে খুন করে ফেলবো। আদিত্য দরজার কাছে দাঁড়িয়ে পাইচারি করতে লাগলো, আর এইদিকে সুইটি দরজা সিটকিনি না দিয়ে জামা চেঞ্জ করতে লাগলো। আদিত্য ঘড়ির টাইম দেখছে আর খালি বলছে, কি হইল আর কতক্ষণ লাগবে? এবার তো দরজা খুললে। আদিত্য কথাটা বলে দরজা হালকা করে ধাক্কা দিলে সাথে সাথে খুলে যায়। আদিত্য অবাক হয়ে তাকিয়ে দেখে সুইটি জামার চেন লাগাতে পারছে না। আদিত্যকে দেখে সুইটি তাড়াতাড়ি করে সামনের দিকে ঘুরে বলল, ভিতরে এসেছিস যখন চেনটা লাগিয়ে দে। ওই তুই দরজার সিটকানি না দিয়ে ড্রেস চেঞ্জ করছিলি, যদি আমি কিছু দেখে ফেলতাম তখন? দেখলি কি, জামাই তো হবি, বিয়ের পর সব দেখবি। সেখানে না আগেই দেখলি, তাই কি হয়েছে? দূর, ফালতু কথা বাদ দে, সব সময় মজা ভালো লাগে না। আচ্ছা তুই ওয়েট কর, আমি জ্যোতিকে ডাক দেই। জুথিকে ডাক দিব মানে? না মানে, আচ্ছা ওয়েট, আমি লাগিয়ে দিচ্ছি। আদিত্য সুইটির কাছে গিয়ে চোখ বন্ধ করে সুইটির চেন লাগিয়ে দিতে লাগলো। তখনই জ্যোতি কয়েকটা পিক তুলে নিল আর দরজা টোকা দিয়ে বলল, কি ভাই, তোকে পাঠালো ওকে নিয়ে যাওয়ার জন্য, আর এখানে তোরা দুজন রোমান্স শুরু করছোস? আদিত্য সুইটিকে চেন লাগিয়ে দিয়ে পিছনে তাকিয়ে বলে, দূর, কি যাতা বলস, ওই শাকচুনি তো চেন লাগাতে পারছিল না। জ্যোতি আদিত্যর কথা শুনে বলে, হইছে, এখন চল তাড়াতাড়ি। কই যাবো রে? চল আগে, তারপর বুঝতে পারবি। আদিত্য একটা লাল কাপড় দিয়ে সুইটির চোখ বেঁধে দিল, সুইটিকে কোলে তুলে নেয়, আর এইটা জ্যোতি ভিডিও করতে লাগলো। ছাদে গিয়ে সুইটিকে নামিয়ে দিয়ে আস্তে আস্তে চোখ খুলে দিয়ে সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে ডিয়ার সুইটি। সুইটি ভালো করে চোখ ডোলে তাকিয়ে দেখে আকাশের দিকে একটা ফটকা ফুটলে দেখে লেখা আছে, শুভ জন্মদিন সুইটি। সুইটি পুরো ছাদ দেখে খুশিতে আদিত্যকে ছড়িয়ে ধরে। আদিত্য ওকে ছাড়িয়ে রাকিব আর ফ্রেন্ডসরা মিলে ওকে কেকের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। সুইটি খুশিতে সবাইকে অনেক ধন্যবাদ দিতে লাগলো। তারপর কেক কেটে ওর মা বাবাকে খাওয়াই। আদিত্যকে খাওয়াতে গিয়ে আদিত্য সুইটির মুখে মাখিয়ে দেয়, আর সুইটি আদিত্যর মুখে লাগাতে যাবে, সাথে সাথে পা বেজে আদিত্যর উপর পড়ে যায়। এইসব জ্যোতি ক্যামেরা বন্দি করে নিল। সবাই ওদের তুলে সুইটি এক এক করে সব বন্ধুদের কেক খাওয়াই দিতে লাগলো। সুইটির আম্মু আব্বু সবাইকে খাবার খাওয়ার তাড়া দিয়ে রুমে চলে গেল, আর এইদিকে আদিত্যরা সারা রাত পার্টি করলো। নেশা করে সবাই নাচানাচি করতে লাগলো। এগুলো জ্যোতি ওদের ফ্রেন্ড পেজে ভিডিওগুলো সব ফ্রেন্ডসদের মেনশন করে পোস্ট করে দেয়। ওই নেশা করে ছাদের চিলেকোঠায় সবাই ঘুমিয়ে পড়ে। সকালে উঠলে আদিত্য দেখে সুইটি ওর বুকের উপরে শুয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে ওকে তুলে দিয়ে বলল, এই সবাই ওঠ, আর কত ঘুমাবি? অনেক বেলা হয়ে গেছে, ওঠেক সবাই। উফ জান, ঘুমাতে দাও তো, কত শান্তিতে একটু ঘুমাচ্ছি। রাখ তোর শান্তি, ওঠেক তোরা। কেউ আদিত্যর কথা পাত্তা না দিয়ে ঘুমাতে লাগলো। আদিত্য উঠে সুইটির আম্মুর থেকে বিদায় নিয়ে বাসায় যায়।
বাসায় গেলে আদিত্য দেখতে পায় ওর আম্মু আব্বু রিয়া সোফায় বসে আছে। আদিত্যকে দেখে ওর আম্মু বলল, মহারাজা এসে গেছে। কি ব্যাপার, সবাই আমার দিকে হয়ে তাকিয়ে আছো কেন? আদিত্য কথাটা বলে সামনে এগিয়ে গেলে আদিত্যর আব্বু ঠাস ঠাস করে ওকে থাপ্পড় দিয়ে বলল, তুমি হয়তো ভুলে গেছো তুমি বিবাহিত, তোমার একটা বউ আছে। ঘরে বউ রেখে তুমি কিনা বেস্ট ফ্রেন্ডের সাথে, ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। তুমি এতটা নিচে নেমে গেছো, ছি। আব্বু এসব কি বলছো? আমি ঠিক কিছু বুঝতে পারলাম না। তুই কিছু বুঝতে পারোস না তাই না? আদিত্যর দিকে গতকাল রাতে সেই ভিডিও দেখায়। আদিত্য ভিডিও দেখে মাথায় হাত দিয়ে ফেলল। আদিত্যর তো জুথির উপরে রাগ হতে লাগলো। আদিত্য ওর আম্মুকে কিছু বলতে যাবে, সাথে সাথে ওর আম্মু ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। চুপ, আমাদের কি বুঝাবি? এই যে আম্মু মজা ছিল। শোন, আমরা ওই বয়স পার করে এসেছি। আমরা ছোট না, আমরা তোর বাবা মা। তাই কোনটা ঠিক কোনটা বেঠিক আমাদের শিখাতে আসছিস না? আম্মু, তোমরা যা দেখছো যা ভাবছো তেমন কিছুই না। সুইটি চেন লাগাতে পারছিল না, তাই আমি লাগিয়ে দিচ্ছিলাম। আর আমার সব ফ্রেন্ডদের কোলে নেয়, এটা তো নতুন কিছু না, তাই না? আর সুইটি আমাকে কেক লাগাতে গিয়ে টেবিলের সাথে পা বেজে আমার উপরে পড়ে যায়, এছাড়া কিছুই না। ও আচ্ছা, তাই না? অন্য মেয়ের জামার চেন লাগাতে পারেন আর বউ কিছু বললে মেজাজ গরম হয়, তাই না? আপনার যা ইচ্ছে করেন, আমার আর কিচ্ছু বলার নাই। রিয়া কথাগুলো বলে দৌড়ে উপরে চলে গেল। আদিত্যর আব্বু আদিত্যকে আরেকটা থাপ্পড় মেরে বলল, আজকের পর থেকে যদি তোকে ওদের সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া দেখি, তাহলে তোর কপালে দুঃখ আছে। আর ভিডিওগুলো ডিলিট করে দিতে বলিস। একবার যদি ওর বাবা মায়ের চোখে পড়ে কি হতে পারে বুঝতে পারছস? আদিত্য কিছু না বলে রুমে চলে আসে। রুমে এসে দেখে রিয়া খাটের উপরে উপর হয়ে শুয়ে থেকে কান্না করছে। আদিত্য আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে আসতেই রিয়া বলল, বাহ, এই তার কারণ? নিজের বউকে ভালো কিভাবে লাগবে? নিজের চাহিদা তো বান্ধবীর থেকে মিটিয়ে নিয়ে আছেন, এই জন্যই তো বউকে ভালো লাগে না। আগে জানলে কখনোই আপনাকে বিয়ে করতাম না। আমি আপনাকে ভালোবাসি বলে আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম। আমি যদি জানতাম আপনি আমার বেস্টুকে ভালোবাসেন, তাহলে আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতাম না। রিয়া কথাগুলো বলে চলে যেতে নিলে সাথে সাথে আদিত্য রিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, এই সমস্যা কি আপনার? হ্যাঁ, মুখ আছে বলে যা ইচ্ছে বলবেন। আমি আমার বেস্টুর সাথে শারীরিক সম্পর্ক করি। আমার হাত ছাড়েন। সত্যিই তো বললাম, মিথ্যা তো বলি নাই। ফালতু কথা বলবেন না। সুইটি আমার বেস্টু, এটাই, এর বাইরে কিছু না। তাই আর একটা নোংরা কথা ওর নামে বললে আপনার খবর আছে বলে দিলাম। আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ওকে, ঠিক আছে, আপনি আপনার বেস্টুকে নিয়ে থাকেন। ওনার সম্পর্কে আমি কিচ্ছু বলবো না। আর আপনি কোনো দিন আমার সম্পর্কে কিছু বলতে আসবেন না। আমি আমার মতো, আপনি আপনার মতো থাকেন। কথাটা বলে রিয়ার লাগেজ গুছিয়ে নিতে লাগলো। আদিত্য রিয়াকে কিছু না বলে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল। 12টার দিকে উঠে দেখে রিয়া রুমে নাই। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে ওর আম্মু আব্বু বসে আছে। আদিত্য ওর আম্মুকে বলল, আম্মু, অনেক ক্ষুধা লাগছে, খেতে দাও। যার ক্ষুধা লাগে সে বেড়ে খা। আমাকে কেউ হুকুম দিতে যাবি না। আমি এই বাড়ির কাজের লোক না যে তোদের কথা মতো কাজ করতে হবে। এটা আমার স্বামীর বাড়ি, তাই আমার স্বামীকে বাদে অন্য কাউকে আমি খাবার দিতে পারবো না। মানে কি যাতা বলো? আমি তোমার ছেলে। আমার কোনো ছেলে নেই। কি? ধ্যাত। আদিত্য নিজের টেবিলে গিয়ে খাবার খুঁজতে দেখেই খাবার নাই। আদিত্য ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আম্মু, খাবার কই? জানি না, ক্ষুধা লাগলে রান্না করে খা। আমি রান্না করব? ফাইজলামি করো আমার সাথে? কিসের ফাজলামি করে? হ্যাঁ, আমার বউ কাউকে রান্না করে খাওয়াতে পারবে না। তোকে বিয়ে করানো হয়েছে, তোর বউ যেটা রান্না করবে ওইটাই খাবি। আজ থেকে আমাদের রান্না আলাদা, তোদের রান্না আলাদা। মাথা উপর দিয়ে যাচ্ছে সবকিছু। সবার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? যাই হোক, ওনাকে তো দেখছি না, উনি কোথায় গেছে? বাপের বাড়ি চলে গেছে। যেদিন বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে পারবি সেদিন এই বাড়ির ভাত জুটবে। না হয় নিজে রান্না করে খা। তুই তো রান্নাও পারস না, না খেয়ে থাক। না খেয়ে থাকবো কেন? আব্বু টাকা দাও, বাইরে গিয়ে খেয়ে আসবো। আমার টাকা বেশি হয় নাই যে তোকে টাকা দিতে হবে। ঘরে রান্না করে খা, না হলে চুপ করে বসে থাক। আজব কথা তো। দেখো, আমার অনেক ক্ষুধা লাগছে, প্লিজ টাকা দাও, বাইরে যাব আমি। তোর কাছে দুইটা অপশন, এক বৌমাকে নিয়ে আসে গা, ওইখানে খাবার খেতে পারবি, আর দুই নিজে রান্না করে নিজে খা। দূর, খাবোই না। আদিত্য রাগ করে নিজের রুমে চলে গেল। আদিত্যর অনেক ক্ষুধা লাগছে,
পিঠে হাত দিয়ে শুয়ে থাকলো, আবার উঠে পড়লো। ওইভাবে সারাদিন কাটিয়ে দিল। তাও ওর আম্মু একবারও ডাকলো না। সবাই খেয়ে ঘুমিয়ে গেল। আদিত্য রাতে লুকিয়ে রান্নাঘরে গিয়ে দেখে কিছুই রাখে নাই। আদিত্য রুমে চলে আসলো। সারা রাত আর ঘুম হলো না। ক্ষুধা লাগলে কি আর ঘুম হয়? সকালে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হলো তাড়াতাড়ি, যাতে কলেজে যাওয়ার জন্য হাত খরচ দেয়। আদিত্য তাড়াতাড়ি নিচে চলে গেলে দেখে ওর আম্মু আব্বু খাবার খাওয়া শেষ করলো। আব্বু কলেজে যাব, টাকা দাও। শনিবারে আবার কবে থেকে ক্লাস হচ্ছে? ইস, মনে তো নাই। দেখ, যাই হোক টাকা দাও, আমি বাহিরে যাব। বলছি না টাকা দিতে পারবো না। তোর বউয়ের থেকে নেগা। তোর বউ তো ইনকাম করে, আমি ইনকাম করি আমার বউকে খাওয়ানোর জন্য, অন্য কাউকে না। আচ্ছা, ব্যাপার কি? দাদু কোথায়? তোর ফুপির বাসায় গেছে। ও ধুর, আমি আমার ফ্রেন্ড বাসায় গেলে তো খেতে পারি। আদিত্য কথাগুলো বলে দৌড়ে রুমে চলে গেল। রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিচে গিয়ে বাইক স্টার্ট দিলে বাইক চালু হয় না। আদিত্য অবাক হয়ে যায়। আদিত্য ট্যাঙ্কে চেক করলে দেখে তেল নাই। আদিত্য তো ভেবাচাকা খেয়ে গেল। উপায় না পেয়ে প্রাইভেট কার নিতে যাবে, তখনই ওর আম্মু পিছন থেকে এসে বলে, ড্রাইভার চলো, আমি মার্কেটে যাব। কারটা ওর আম্মু নিয়ে চলে গেল। আদিত্য তো রাগে শরীর জ্বলতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে ওর হাই স্কুলে থাকা যে সাইকেল ছিল ওইটা বের করে চালিয়ে সুইটিদের বাসায় চলে গেল। সাইকেল চালিয়ে হাত পায়ে একদম শক্তি কমে গেছে। সুইটিদের কলিং বেল বাজাতেই সুইটি দরজা খুলে দেখে আদিত্য। কি ব্যাপার আদ্রিত, তোকে এমন দেখাচ্ছে কেন? আয় ভিতরে আয়। আসলে সুইটি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দে। আমার চারিপাশে সব কিছু ঘুরছে। কি, তোর ক্ষুধা লেগেছে? আয় ভিতরে আয়। আদিত্যকে সুইটি ধরে নিয়ে গেল। আদিত্যকে ফ্রেশ হতে বলল। আদিত্য সুইটির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে থাকলো। সুইটি খাবার নিয়ে এসে আদিত্যকে দিলে আদিত্য তাড়াতাড়ি করে প্লেটে সবটুকু খাবার খেয়ে নিল। সুইটি তো অবাক হয়ে গেল। কি ব্যাপার আদ্রিত, তোকে জিনে ধরেছে নাকি? এইভাবে খাবার খাইলি, আর তাও এক প্লেট ভাত খাইলি? ধুর, ক্ষুধা লাগছে। সেই তোদের বাসা থেকে যে খাইছিলাম সেই খাবার খাই নাই। বলিস কি, আন্টি তোকে খেতে দেয় নাই নাকি? না, কেন? কিচ্ছু না। আচ্ছা থাক, বাসায় যাই। ক্লাবে যাবি না? আমার কাছে একটাও নাই। ঠিক বলিস কি? কি বলছে? আচ্ছা থাক, বাসায় যাই। আদিত্য সুইটির থেকে বিদায় নিয়ে চলে গেল। আদিত্য বাসায় গিয়ে রুমে গিয়ে শুয়ে থাকলো। নেট চালাতে গিয়ে দেখে ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। আদিত্যর তো মাথা খারাপ হয়ে গেল। আদিত্য ফোনটা রেখে বই নিয়ে বসলো। পড়া শেষ করে আবার ঘুমিয়ে যায়। দুপুরে উঠে রাকিবদের বাসায় গিয়ে খাবার খেয়ে আসে। এভাবে প্রতিদিন সব বন্ধুদের বাড়ি থেকে খেতে লাগলো। 1 সপ্তাহ হয়ে গেল। আদিত্য এখন কারো বাসায় যাওয়ার সাহস পাচ্ছে না। আদিত্য খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, এভাবে কি জীবন চলে? আব্বু আম্মু এত পাষাণ হলো কিভাবে? নিজের সন্তানের খোঁজ খবরও রাখে না। সেই গতকাল সকালে খেয়ে এসেছি, এখন দুপুর হয়ে যাচ্ছে। উফ, কি যে করি। যত যাই হোক, ওই মেয়েটাকে আমি ভুলেও নিয়ে আসবো না। আব্বু প্ল্যান সফল হতে দিব না। কিন্তু শাকচুনিটাকে অনেক মিস করছি। শাকচুনিটা থাকলে নিশ্চয়ই আমাকে এভাবে রাখতো না, আর ওই থাকাতে শীতটাও কম লাগতো। ধুর, ভালো লাগে না। আদিত্য নিজে নিজে বিড়বিড় করতে লাগলো। তারপর আদিত্য অনেক কষ্টে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় উঠে নিজের শরীরে শক্তি পেল না। অনেক কষ্টে উঠে রেডি হয়ে নিল। নিচে গিয়ে বলল, আব্বু টাকা দাও, তোমাদের বৌমাকে নিয়ে আসতে যাব। তোর কথা আমরা বিশ্বাস করি না। কি প্রমাণ যে বৌমার কাছে যাবি? আরে কসম কেটে বলছি, ওনাদের বাসায় যাব। আমার ওয়ালেট নিয়ে আয়, আর কি কি নিতে হবে আমি বলে দিচ্ছি। ওকে। আদিত্য ওর আব্বুর রুম থেকে ওয়ালেট নিয়ে আসলো। আদিত্যর আব্বু ওকে টাকা দিল। তারপর বলে দিল কি কি কিনে নিয়ে যেতে হবে। আচ্ছা, বাট এখন বাইকে তেল কিভাবে নিয়ে আসবো? গাড়ি নিয়ে যাই, বাইক নিতে হবে না। আচ্ছা। আদিত্য বাসা থেকে বের হয়ে ড্রাইভিং করে ওর আব্বুর কথা মতো সব কিছু কিনে রিয়াদের বাসায় চলে গেল। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই আদিত্যর শাশুড়ি দরজা খুলে দিল। আদিত্য তাকে সালাম দিল। তারপর তার সাথে কথা বলে সব কিছু দিল। এইসব আনার কি দরকার ছিল? তোমার পড়াশোনা কেমন চলছে? জি ভালো। ভিতরে এসো। আমি তো ভেবেছিলাম তুমি শ্বশুরবাড়ি চেনোই না। আদিত্যর শাশুড়ি আদিত্যকে ভিতরে নিয়ে গেল। আদিত্যর সাথে টুকটাক কথা বলতে থাকলো। ভিতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। তারপর আদিত্যকে রিয়ার রুম দেখিয়ে দিলে আদিত্য উপরে উঠে সোজা রিয়ার রুমে ঢুকে পড়লো। রিয়ার রুমে ঢুকে আদিত্য তো অবাক হয়ে গেল, কারণ রিয়াকে একটা ছেলে কিস করছে। আদিত্য ভিতরে গিয়ে বলল, এইসব হচ্ছেটা কি? সাথে সাথে ছেলেটা রিয়াকে ছেড়ে দেয়। রিয়ার চোখ লাল হয়ে আছে।
এতে বোঝা যাচ্ছে রিয়ার চোখে কিছু পড়ছিল, কিন্তু আদিত্য ওকে ভুল বুঝছিল। আদিত্যকে দেখে রিয়া ছেলেটার গালে কিস করে বলল, ধন্যবাদ জান, অনেক মজা ছিল। আচ্ছা জান, তুমি যাও, আমরা ফোনে কথা বলবো। হুতুম প্যাচা চলে এসেছে, এখন তুমি থাকলে আম্মু আব্বু বকা দিবে। রিয়ার কথা শুনে ছেলেটা অবাক হলো। রিয়া চোখ মারলে ছেলেটা রিয়ার কপালে চুমু দিয়ে চলে যায়। এইটা দেখে তো আদিত্য রাগে গজগজ করতে লাগলো। কি ব্যাপার, তুমি এখানে কি করো? আর কারো রুমে আসলে যে নক করে আসতে হয়, এটা কি জানো না? ওই ছেলেটাকে কিস করলেন কে? আর আপনার এত বড় সাহস, পরপুরুষকে আপনার ঘরে ঢুকতে দেন? রিয়া আদিত্যর কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। রিয়া আদিত্যকে বলল, কি কি পরপুরুষ? ওই কোনো পরপুরুষ না, ওই আমার হবু স্বামী। তোমাকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করে নিব, তাই না? তাই পরপুরুষ বলবে না। আদিত্যর অনেক রাগ হলো। আদিত্য কিছু না বলে রিয়ার রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে রিয়ার আম্মুকে বলল, আম্মু, আমি তাহলে আসছি। আগামীকাল কলেজে আছে তো, আমাকে যেতে হবে, আর কিছু কাজ আছে। কি বলো বাবা, কেবল আসলে কেবলই চলে যাবে? না না, এটা হবে না। আজ প্রথম শ্বশুরবাড়িতে আসলে আর না খেয়েই চলে যাবে? ক্লাস অনেক করতে পারবে, তুমি যাও রুমে রেস্ট নাও। আগে আমাকে জানালে আমি কত কিছু রান্না করে রাখতাম। না আম্মু, আমি অন্য একবার এসেছি, আপনার হাতে মজা মজা সব রান্না খাবো। আজকে আমি যাই, আমার একটু কাজ আছে। আদিত্য ওর শাশুড়ি শ্বশুরকে বুঝিয়ে সুঝিয়ে চলে আসলো। বাসায় না গিয়ে আদিত্য ক্লাবে চলে গেল। ক্লাবে গিয়ে দেখে সবাই আড্ডা দিচ্ছে। আদিত্যকে দেখে সবাই অবাক হয়ে বলল, ভাই তোর কি হয়েছে? আজকে এখানে আসলি? এক সপ্তাহ ধরে লুকোচুপি খেলছিস কেন? এমনি সর, ড্রিঙ্কস করতে দে। ওকে কর, আজকে সব কিছু ফ্রি। মানে? আদিত্য বলে মানে কিছুক্ষণ পর জানট পারবি। তোকে এমনিতে সবাই ধরে নিয়ে আসতো, তুই এসেছিস, এতে ভালো হয়েছে। আমাকে একটু বুঝিয়ে বল তো কি হয়েছে। রাকিব কিছু বলতে যাবে, তখনই কেউ সুইটি মাইকে বলল, আদ্রিত, তোকে আজ আমি কিছু কথা বলতে চাই। আমাকে কি বলবি? আর বলবি ভালো কথা, মাইকে করে বলার কি প্রয়োজন? সবাইকে জানানো দরকার, তাই সবাই আমার দিকে মনোযোগ দাও। যারা আদ্রিতকে ভালোবাসো বা পছন্দ করো, সকল মেয়েদের বলছি, আমি আদ্রিতকে ভালোবাসি। আই লাভ ইউ আদ্রিত। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস, তাই আমি চাই তুই সবার সামনে আমাকে প্রপোজ করবি। সুইটির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই আদিত্য কিছু বলতে যাবে, তখনই সুইটি আদিত্যকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার জান, অবাক হলে? আমিও জানি জান, তুমি আমাকে ভালোবাসো। সবার সামনে আমাকে প্রপোজ করো। সুইটি, তোকে আমার কিছু কথা বলার আছে। তুই নেশার ভিতরে আছোস, আমি সকালে তোর সাথে কথা বলবো। আদিত্য সুইটিকে সরিয়ে দিয়ে চলে যেতে নিল। সুইটি ওকে ধরলে আদিত্য সরিয়ে দেয়। সুইটি বাসায় যা, আমাকে যেতে দেন। না, কি কথা বলবে এখানে বলো। না, আমি যা বলার সকালে বলবো, এখন আমাকে যেতে দে। সুইটি আদিত্যর কোনো কথা শুনে না। সুইটি আর সবাই একসাথে বলতে লাগলো। আদিত্য যেন সুইটিকে প্রপোজ করে। আদিত্যর মাথায় এমনিতে গরম ছিল, তার উপরে ওদের চোরাচুরি করাতে আদিত্য বিরক্ত হয়ে চিৎকার করে বলল, উফ, চুপ করবে তোমরা। আর সুইটি, তুই আমার বেস্টু, তাই বেস্টু হিসেবে ভালোবাসি, অন্যভাবে ভালোবাসি না। আর আমি অন্য কাউকে ভালোবাসি, তাই প্লিজ এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না। আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পুরো ক্লাব যেন চুপ হয়ে গেছে। সুইটি পড়ে যেতে নিলে যদি ধরে ফেলে আদিত্যকে বলে, আদিত্য কি চাতা বলছিস? তুই তো একদিন আমাকে বলেছিলি তুই সুইটিকে মনে হয় ভালোবাসিস। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওই আমাকে বুঝে আমার পাশে সবসময় থাকে, তাই আমি ভেবেছিলাম আমি ওকে হয়তো ভালোবাসি, কিন্তু না, আমি ওকে ভালোবাসি না। আমি জাস্ট ওকে পছন্দ করতাম, বাট বেস্টু হিসেবে। এইটা ভালোবাসা বলা যায় না। আমাকে ক্ষমা করে দে, আমি তোকে বেস্টু চোখে দেখি, এর থেকে কিছু না। আদিত্যর কথা শুনে সুইটি কান্না করতে করতে আদিত্যর কলার ধরে টেনে ওর কাছে নিয়ে এসে বলে, আমার এত কেয়ার করা, আমার কথা এত ভাবা, আমার কিছু হলে পাগলের মতো ছুটে যাওয়া, এটা কি ভালোবাসা ছিল না? আমাকে যদি ভালো না বাসো, তাহলে সবার থেকে আমাকে কেন এত কেয়ার করতি? আমাকে ভালো না বাসলে
কেন আমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করলি? একজন বয়ফ্রেন্ড যেভাবে থাকে তুই ঠিক সেভাবে কেন আমার সাথে থাকতি বল? কথাগুলো বলে সুইটি আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করে ওর চোখের পানিতে আদিত্যর জ্যাকেট ভিজিয়ে দিচ্ছিল। আদিত্য সুইটিকে কি বলবে বুঝতে পারছে না। আদিত্য সুইটিকে বলল, দেখ, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি, সমানভাবে কেয়ার করতাম। আর তুই ছিলি আমার বেস্টু। তোর সাথে আমি সেই ছোটবেলা থেকে পড়াশোনা করছি। তুই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সম্পর্কটা ওই রকমভাবে কোনো দিন হতে পারে না। আমাকে ক্ষমা করে দে। আদিত্য কথাগুলো বলে সুইটিকে রেখে ক্লাব থেকে বের হয়ে যায়। সুইটি ক্লাবে ফ্লোরে হাঁটু গেড়ে বসে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলো। আর এদিকে আদিত্য চোখের পানি নিয়ে ড্রাইভিং করতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস সুইটি, আমি তোকে ভালোবাসি, কিন্তু এখন আমি তোর থেকেও আমার স্ত্রীকে বেশি ভালোবাসি। হয়তো আমি তাকে প্রকাশ করি নাই, কিন্তু তাকে আমি অনেক ভালোবাসি। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস। যদি বিয়েটা না হতো তাহলে তোর হাত ধরতাম, যেখানে বিয়ে হয়ে গেছে আর ভালোবাসি তাকে ছেড়ে তোর হাত ধরতাম কিভাবে বল? আদিত্য কথাগুলো বলে চোখে পানি ছাড়তে লাগলো। আদিত্য হঠাৎ করে ড্রাইভিং কন্ট্রোল করতে না পেরে একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে সোজা আদিত্যর গাড়ি ছিটকে রাস্তা থেকে খাদে পড়ে গেল। ট্রাক ড্রাইভার ভয়ে ট্রাক নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেল। 5 বছর পর রাহেলা বেগম রান্না শেষ করে তার ছেলের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তার ছেলে শুয়ে আছে। রাহেলা বেগম ডাকতে গেলে তার ছেলে তার কোলে মাথা দিয়ে পড়ল। আম্মু, ঘুমাতে দাও, সারা রাত ঘুমাতে পারি নাই। না, আর 1 মিনিটও ঘুমোতে পারবি না। তাড়াতাড়ি উঠ, তোর আঙ্কেলের সাথে আজ না শহরে যাওয়ার কথা। তাড়াতাড়ি উঠ, তোর আঙ্কেল আসলে অনেক রেগে যাবে কিন্তু। উফ আম্মু, আঙ্কেলের সাথে যাব না। ওনার মেয়ে খালি আমার সাথে ফাইজলামি করে, আমার ওই সব ভালো লাগে না। রাহেলা বেগম আকাশের কথা শুনে হাসতে লাগলো। আকাশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরে পাগল ছেলে, তুই এটা বুঝিস না? তুলি তোকে ভালোবাসে, তাই তোর সাথে এমন করে। আমার ছেলেটা যে কবে বড় হবে কে জানে। আমিও তো আপুকে ভালোবাসি, তাই বলে আপু ওই রকম করবে? আরে পাগল ছেলে, আমার এই ভালোবাসা না, ও তোকে অন্যরকম ভালোবাসে। আচ্ছা, এখন উঠে খাবার খেয়ে নে। আমি তুলিকে বলে দিব তোকে যেন আর ডিস্টার্ব না করে। বলে দিও। তুই এখন উঠ। আকাশ তাড়াতাড়ি করে উঠে পড়ল। উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে টেবিলে বসে খাবার খেয়ে নিল দুজন। আকাশ শোন, 1 সপ্তাহ পর আমরা শহরে চলে যাব। আমি ট্রান্সফার করে নেব। কেন, এখানে কি হয়েছে? গ্রামে থেকে কোনো লাভ নাই, তাই শহরে চলে যাব। আমি শিক্ষকতা করব, আর তুই শহরে একটা চাকরির ব্যবস্থা করে নিবি। এখানে থাকলে বাদর হওয়ার বাকি থাকবে না। আমি আবার কি করলাম? কিছু করে নাই, দেখি প্রতিদিন এতগুলো বিচার আসে, আর কিছু করলে মনে হয় সেকেন্ড বিচার আসতো। ঢাকা যাবে কার কাছে? তোর আঙ্কেলদের বাসায় ভাড়া উঠবো। আবার কি ঝামেলা, কথা বলো। ধুর, ভালো লাগে না, থাকো, গেলাম। আঙ্কেল এসে গেছে, তাহলে কি আম্মু আমি আর আসবো না? ওইখানে থেকে যাব? তুমি একা আসবে নাকি? তুই একেবারেই তোর সব কিছু নিয়ে চলে যা, আমি বাকি জিনিসপত্র আস্তে আস্তে সব পাঠিয়ে দিব। ওকে, আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু। আকাশের কপালে চুমু দিল। আকাশ জড়িয়ে ধরে ওর আঙ্কেলের সাথে চলে যেতে নিল। আকাশ বাসে উঠে যাচ্ছিল। আকাশ বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশের আঙ্কেল আকাশকে বলে, তোমার আব্বু মারা যাওয়ার পরে তোমার আম্মু অনেকটা অসহায় হয়ে পড়েছিল। তোমাকে নিয়ে আবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে। তুমি তোমার আম্মুকে কষ্ট দিও না কখনো। আমি জানি, আর আমার আম্মুকে ভালো রাখার জন্য আমি সব করতে পারি, যার কারণে আপনাকে আমি বললাম আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে। তুমি তোমার আম্মুকে কষ্ট দিও না কখনো। আকাশের আঙ্কেল আকাশকে সব কিছু বুঝিয়ে দিতে লাগলো। আর আকাশ ওর আঙ্কেলের সাথে কথা বলে বুঝতে পারলো ওরা ঢাকা না সিলেটে চলে যাবে। সিলেটের কথা শুনে আকাশ চমকে গেল। আঙ্কেল, আম্মু না সিলেটের কথা শুনতে পারে না। আপনি আম্মুকে বলছেন আপনি যে সিলেটে নিয়ে যাচ্ছেন?
আকাশের আঙ্কেল বলে ওর আম্মুকে বলে নাই, আর সিলেট নাকি ওনার বড় ভাই থাকে, সেই নাকি আকাশকে চাকরি দিবে, আর তুলি ওইখানে থাকবে, তুলি যেন খেয়াল রাখে। কি তুলি আপু আমার সাথে থাকবে নাকি? আর আঙ্কেল আম্মু তো নাকি ঢাকা চলে আসবে, তাহলে ঢাকায় গিয়ে আমাকে না পাইলে আম্মু তো রেগে যাবে, আমাকে ছাড়া থাকতে পারে না। এইটা তো আপনি জানেন, তারপরও এমন করলেন কেন? আকাশের আঙ্কেল বলে, তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না, তুমি আমার মেয়ের খেয়াল রেখেও যেতে হবে। আমার মেয়েকে প্রতিদিন হসপিটালে দিয়ে আসবে, আর হসপিটালে দিয়ে এসে অফিসে চলে যাবে, আর কাজটা যেন মনোযোগ দিয়ে করে। আঙ্কেল আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না, আমি যাব না, আমি বাসায় যাব। আকাশ সাথে সাথে ওর আম্মুকে কল দেয়। ওর আম্মু কল রিসিভ করলে আকাশ বলে, আম্মু আঙ্কেল আমাকে সিলেট নিয়ে যাচ্ছে। আম্মু আমি তোমাকে ছাড়া একা ওইখানে গিয়ে থাকতে পারবো না। আম্মু আঙ্কেলকে বলো আমাকে তোমার কাছে দিয়ে আসতে। কি সিলেট নিয়ে যাবে মানে? আমাকে না বলে, আমাকে না বললো ঢাকায় তোকে একটা চাকরি দেবে। দেখি তোর আঙ্কেলের কাছে ফোন দে। আদিত্য ওর আঙ্কেলের কাছে ফোন দিলে ওর আঙ্কেল ওর আম্মুকে বুঝাতে লাগলো। অনেকক্ষণ দুইজনে কথা বলার পর আকাশের কাছে ফোন দেয়। রাহেলা বেগম আকাশকে বলল, আচ্ছা তোর আঙ্কেলের সাথে যা, আর শোন আমি যত তাড়াতাড়ি পারি তোর কাছে চলে যাব। আচ্ছা আম্মু তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না একা। হায় রে, আমার ছেলেটার এত বোকা কেন যে হইছে। আরে মা কতদিন বেঁচে থাকবে? হ্যাঁ, একা চলার চেষ্টা কর, সব জায়গায় মা মামা করিস না। আম্মু তুমি এভাবে আমাকে বলতে পারলে? ওকে লাগবে না তোমাকে, ভালো থাকো। আকাশ ফোনটা কেটে দিয়ে মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে থাকলো। সিলেটে পৌঁছাতে পৌঁছাতে রাত 9টায় গিয়ে পৌঁছে গেল। আকাশকে ওর আম্মু কল দিলে আকাশ কল রিসিভ করে না। আকাশের আম্মু বুঝতে পারলো ওই রাগ করেছে, যার কারণে ওর আঙ্কেলের কাছে কল দিল। আর এদিকে আকাশ সিলেট নেমে কেমন যেন লাগতে লাগলো। আকাশ চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। আকাশের মাথা কেমন যেন চক্কর দিতে লাগলো। আকাশের আঙ্কেল ওকে ধরে ফেললো। আকাশের আঙ্কেল ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। কিছু না, বাস জার্নি করছি দেখে মনে হয় মাথাটা কিছুটা চক্কর দিচ্ছে। আকাশের আঙ্কেল একটা সিএনজি নিয়ে দুজন চলে গেল। আকাশ পাশে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিল। আকাশকে দেখে তুলি খুশি হয়ে আকাশের কাছে এসে বলল, আকাশ কেমন আছো? ভালো আপু, আপনি? ভালো। আপু বলতে না করছি, তারপরও আপু আপু করার মানে কি? আপনি তো আমার আপু হন। ধ্যাত, আমার সাথে আসো। আকাশ তুলির পিছন পিছন যেতে লাগলো। তুলি রুমের ভিতরে গিয়ে আকাশের হাত টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে আকাশের উপরে শুয়েতেই যাবে, সাথে সাথে আকাশ জোরে চিৎকার করে ওঠে। তুলি ভেবাচেকা খেয়ে সাথে সাথে আকাশের মুখ চেপে ধরে। সবাই এসে পড়ে। তুলি তাড়াতাড়ি করে ওর উপর থেকে উঠে পড়ে। তুলির বড় চাচ্চু এসে বলে, কি হয়েছে বাবা, এভাবে চিৎকার দিলে কেন? ও কিছু না আঙ্কেল, ওই তো একটু ভীতু, আমার সাথে একটু ধাক্কা লেগে পড়ে গেছে, এইটাতে চিৎকার করে উঠছে। মেয়েদের থেকে দূরে থাকে তো। ও আচ্ছা। সবাই চলে গেল। তুলির চাচাতো বোন মিটিমিটি করে হাসতে লাগলো। সবাই গেলেও তুলির চাচাতো বোন গেল না। তুলির চাচাতো বোন রূপা তুলিকে বলল, কি রে, তোর জামাই তোর ধাক্কা খেয়ে যে চিৎকার দিয়েছে, না জানি তুই অন্য কিছু করলে কি করে বসে। আমি ওনার জামাই না, আপনি কি করেন? জামাই না, জামাই তো হয়ে যাবে। এই বলো, এভাবে চিৎকার দিলি কেন? তুলিকে রেগে আসতে দেখে আকাশ মনে হচ্ছে এমন কেউ তার সাথে আগেও করত। আকাশের মাথা যন্ত্রণা হতে লাগলো। আকাশ চিৎকার দিতে যাবে, সাথে সাথে তুলি আর রূপা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আকাশ নিজেকে স্বাভাবিক করে ফ্রেশ হতে চলে গেল। আকাশ রুম থেকে বের হয়ে উঠানে গেলে সবাইকে উঠানের ভিতরে গোল হয়ে বসে থেকে কথা বলতে দেখলো। আকাশ ভাবতে লাগলো, এখন 9টাই বাজে, এখানে এসেছে বোঝাই যাচ্ছে না। 9টা বাজে দিন মনে হচ্ছে, তার উপরে এদের এভাবে বসে থাকতে দেখে মনে হয় দিনে বসে গল্প করছে। আকাশকে দেখে ওকে ডাক দিল। আকাশ ওদের কাছে গেল। রূপা আকাশকে বসতে দিল। রূপার আব্বু বলল, আকাশ তুমি তো পড়াশোনা করছো, তুমি অনেক ভালো স্টুডেন্ট, আর হবে না কেন? তোমার আব্বু আম্মু অনেক মেধাবী ছিল। তোমার আম্মু হলো আমার চাচাতো বোন হয়, আর তুমি আমাদের নিজেদের লোক, তাই তোমাকে তো যেমন তেমন চাকরি দেওয়া যায় না। এখানে আদিত্য গ্রুপে পিয়নের পদ খালি আছে,
তুমি কি এই চাকরিটা করতে পারবে? বেতন পাবে 8,000 টাকা। তাদের সাথে যদি মিল দিতে পারো তাহলে বেতন বাড়িয়ে নিতে পারবে, এমনকি ভালো চাকরিও পেতে পারো। প্রিয়নের চাকরি আম্মু জানলে আমাকে এটা করতে দিবে না। আমি তো মাস্টার্স করা শেষ, আমি স্কুলে জব নিব। এখন চাকরি নিতে আগে টাকা দরকার হয়, তাই আপাতত এই চাকরিটা করো। তারপর খোঁজ খবর নিয়ে মাস্টারের চাকরির জন্য অ্যাপ্লাই করো। আম্মুর সাথে কথা বলতে হবে। হ্যাঁ করো। আর বাবা, আমার এছাড়া কোনো চাকরি দিতে পারছি না তোমাকে, কারণ আমি এখানে ছোট পদে কাজ করি। আচ্ছা আঙ্কেল, সমস্যা নাই, আমি আম্মুর সাথে কথা বলে দেখি উনি কি বলে। এই তুমি সব কথাতে শুধু মামা করো কেন? নিজের সিদ্ধান্ত বলে কোনো কথা নেই। যতদিন দেখছি খালি মামা করে, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। আঙ্কেল, আপু কিন্তু আমাকে অপমান করছে। আদিত্যর কথা শুনে তুলির আব্বু ওকে ধমক দিল। তখন তুলি চুপ হয়ে গেল। আকাশ ওর আম্মুকে কল দিলে সাথে সাথে ওর আম্মু কল রিসিভ করে বলে, আকাশ, সরি বাবা, রাগ করিস না, আমি আর এই কথা বলবো না। দেখ তুই দূরে গেছোস, এখন রাগ করে আমার ফোন ধরা বন্ধ করিস না। আমার খুব টেনশন হয়, তুই তো জানিস, তোর কণ্ঠ না শুনলে আমার বুকের ভেতরটা তোলপাড় করে। আম্মু সরি, আর এমন করব না। আম্মু, তোমাকে যে জন্য কল দিয়েছিলাম সেটা শোনো। কি কথা? আমার কাছে দাও, আমি বুঝিয়ে বলি। আকাশ ফোনটা এগিয়ে দিলে রূপার আব্বু রাহেলা বেগমের সাথে কথা বলতে লাগলো। উনি কিছুতেই রাজি হলো না। রূপার আব্বু আর কিছু না বলে আকাশের কাছে ফোন দিলে আকাশ ওর আম্মুকে বলল, আম্মু, 1 মাস করে দেখি না, নতুন নতুন সব কিছু বুঝে নেই। প্লিজ প্লিজ আম্মু, রাগ করো না। না, আমার ছেলেকে দিয়ে ওই সব কাজ করাবো না। আম্মু, এমন করো না, আমি কাজটা করি প্লিজ। আম্মু, তুমি না বলছো সব কাজ ছোট করে দেখতে নাই? কাজ তো কাজই, এখানে ছোট বড় কিছু নাই। তাই বলে আমি তো জানি আমার ছেলের অবস্থা, কথায় কথায় মাথা গরম হয়ে যায়। কেউ কিছু বলে তুই নিজের রাগ কন্ট্রোল করতে পারবি বল? যদি পারিস তাহলে কর। ওকে আম্মু, আমি আমার রাগ কন্ট্রোল করব। এবার রাজি হয়ে যাও। আচ্ছা, তোর যেটা ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এই কাজ করতে না মন চাইলে জোর করে করার দরকার নাই। এমন না যে তোর টাকা দিয়ে সংসার চলবে। তোকে কাজে পাঠানোর একটাই উদ্দেশ্য, মানুষের সাথে চল, শহরের হাওয়া বাতাস গায়ে লাগা, কিন্তু খারাপ ছেলেদের সাথে যেন ভুলেও মিশিস না। যদি মিশস তাহলে তোর খবর আছে। আরে না আম্মু, আমি ভালো হয়ে থাকবো। আচ্ছা আম্মু, তাহলে ভালো থাকো। আর হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো কিন্তু। আই লাভ ইউ সোনা, নিজের যত্ন নিস। আই লাভ ইউ টু আম্মু, তুমিও নিজের যত্ন নিও। আকাশ ফোন কেটে রূপার আব্বুকে বলল, আঙ্কেল, আম্মু রাজি হয়ে গেছে, তাহলে আমাকে চাকরিটা পাওয়ার দিন। ওকে, তুমি সকাল 8টায় উঠে আমার সাথে বের হবে। আচ্ছা। আকাশ আর কিছুক্ষণ কথা বলার পর সবাই একসাথে খাবার খেতে গেল। খাবার খাওয়া শেষ করে আকাশ ওর রুমে চলে গেল। আকাশ রুমে বসে ফোন চালাতে লাগলো। ফোন চালানো শেষ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রূপার আব্বুর সাথে বের হয়ে গেল। আকাশ আর রূপার আব্বু রিক্সা করে যাচ্ছিল। আকাশ চারিদিকে ঘুরে দেখছিল। আকাশ মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, আমি এত এখানে নতুন আসলাম, তারপর কেন আমার এত পরিচিত লাগছে? কেন মনে হচ্ছে এখানে আমি আগেও এসেছিলাম? ও হয়তো ছোটবেলায় এখানে এসেছিলাম, তাই সব চেনা চেনা লাগে। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। অফিসের সামনে নেমে রূপার আব্বু গাড়ি ভাড়া দিতে যাবে, তখন আকাশ ওনাকে বাধা দিয়ে জোর করে গাড়ি ভাড়া দিয়ে দেয়। ভিতরে প্রবেশ করতেই আকাশের খুব চেনা লাগলো। ভিতরে অন্যরকম অনুভূতি হলো। আকাশ বুঝতে পারছে না এখানে কি আগে কখনো এসেছিল। আকাশ অফিসের দিকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। আকাশকে নিয়ে ভিতরে চলে গেল। আকাশ দেখলো এখনো কেউ আসে নাই। রূপার আব্বু তালা খুলে ভিতরে প্রবেশ করলো। আকাশকে বলল, আকাশ, তুমি এখানে বসো, আমি সব কেবিনগুলো খুলে দেই, জানালাগুলো খুলে দিয়ে আসছি। আকাশকে বসিয়ে রেখে উনি চলে গেল। আকাশ পুরো অফিস ঘুরে ঘুরে দেখতে লাগলো। আকাশকে হঠাৎ করে পিছন থেকে কেউ বলে ওঠে, তুমি? আকাশ পিছনে তাকিয়ে বলে, জি, আমি আকাশ। লোকটা আর কিছু বলতে যাবে তখনই রূপার আব্বু এসে বলে, স্যার, এইটা আমার ভাস্তা, আর ওকে কাজটা দেওয়ার কথা বলেছিলাম।
লোকটা আকাশকে তার ক্যাবিনে পাঠিয়ে দেওয়ার কথা বলে চলে গেল। আকাশকে নিয়ে তার ক্যাবিনে গেল। লোকটা ওকে অনেক কিছু জিজ্ঞেস করলো। আকাশ এক এক করে সব উত্তর দিল। তারপর লোকটা বলল, আজ থেকে কাজে লেগে পড়ো, আর তোমার কাজ হলো যখন যে যা চাইবে তাই দিয়ে আসবে। ওকে স্যার, ধন্যবাদ। আকাশ ক্যাবিন থেকে বের হয়ে সব কিছু পরিষ্কার করতে লাগলো। এক এক করে সব কলিগরা চলে আসলো, সবার সাথে আকাশকে পরিচয় করিয়ে দিল। আকাশ সবার কথা মতো কাজ করতে লাগলো। সারাদিন কাজ করে অফিস 8টায় ছুটি হলে বাসায় চলে যায়। বাসায় গিয়ে আকাশ ফ্রেশ হয়ে সবার সাথে কথা বলতে লাগলো। আকাশ রূপার আব্বুকে বলল, আঙ্কেল, এখানে বাসা ভাড়া কিভাবে নিব? আমি তো এখানে কিছুই চিনি না। আরে এখানে থাকো, তোমার আম্মু যেদিন আছে সেই দিন নিও। যতদিন তোমার আম্মু না আছে এটা থাকার দরকার নাই। আঙ্কেল, সমস্যা নাই, আগে থেকে বাসা ভাড়া নিলে ভালো হবে। আপনি এই একটা সাহায্য করেন। কেন, আমাদের এখানে কি ভালো লাগছে না তোমার? আরে ভালো কেন লাগবে না? আঙ্কেল আন্টি রূপা আপু অনেক ভালো, ওনাদের সাথে থাকতে ভালো না লাগার কি আছে? তাহলে চলে যেতে চাও কেন? ওকে, যাব না, আম্মু আসলে চলে যাব। আকাশের কথা শুনে অনেক খুশি হয়। আকাশ সবার থেকে একটু দূরে গিয়ে ওর আম্মুকে কল দিয়ে কথা বলতে লাগলো। ওর আম্মুর সাথে কথা বলে আকাশ সবার সাথে খেতে চলে গেল। আকাশ ওর রূপার আব্বুকে বলল, তাহলে আঙ্কেল, আমি আগামীকাল থেকে 9টায় চলে যাব, কারণ সবাই তো 9:30টায় আসছে। হ্যাঁ, তাহলে ভালোই হলো। আকাশ আমাদের হসপিটালে দিয়ে এসেছে, অফিসে যেতে পারবে। ওই রাস্তা দিয়েই তো অফিসে যায়। আকাশ রাজি হলে এটা মন্দ হয় না। মেয়েগুলোকে একা ছাড়তেও ভয় হয়। বকাটে পোলাপানগুলো অনেক পাজিল। আচ্ছা আঙ্কেল, সমস্যা নেই, আমি ওনাদের দিয়ে আসব। আর ওনারা আছেন কখন? এখন সকাল সকাল ডিউটি, তাই 2টায় বাসা চলে আসি। বিকালে ডিউটি হলে রাত 8টায় আসছি, আবার 8টা থেকে ডিউটি হলে সকালে আসছি। ও আচ্ছা, ওকে, তাহলে আপনাদের রেখে আসবো। আসার সময় একাই আসেন, কারণ আমার অফিস ছুটি হবে 8টায়। জানি। ওরা টুকটাক কথা বলে খাবার খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। আকাশ রুমে গিয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকলো। 11টার দিকে খাটে শুয়ে ঘুমিয়ে যায়। সকাল 8:30-এ উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রূপা আর তুলিকে নিয়ে বের হলো। একটা সিএনজি নিয়ে 3জন যাচ্ছিল। হসপিটালের সামনে গিয়ে ওদের দুজনকে নামিয়ে দিয়ে ওরা অফিসে চলে গেল। সারাদিন কাজ করে অফিস ছুটি হলে বাসায় চলে আসলো। এভাবে 9 দিন কেটে গেল। আজকে আকাশ অফিস থেকে বের হয়ে হসপিটালে চলে গেল। হসপিটালের ভিতরে গেলে সবাই আকাশের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আকাশ একটা নার্সকে জিজ্ঞেস করে তুলির কথা। নার্সটা আকাশকে বলে দিলে আকাশ তুলিকে কল দিতে দিতে যেতে লাগলো। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলো। আকাশের হাত থেকে ফোনটা পড়ে যায়, আর যার সাথে ধাক্কা খায় তার হাত থেকে ফাইল পড়ে গেলে আকাশ ওর ফোনটা তুলে ফাইলগুলো তুলে দিতে দিতে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। আকাশ কথাটা বলে মেয়েটাকে দেখে ক্রাশ খেয়ে যায়। আকাশ কিছু বলতে যাবে, তার আগে মেয়েটা আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি জানতাম তুমি বেঁচে আছো, আমি তোমাকে অনেক খুঁজেছি। আদিত্য, তুমি এতদিন কোথায় ছিলে? রিয়া কথাগুলো বলে আকাশের সারা মুখে কিস করতে লাগলো। আকাশ অবাক হয়ে হয়ে দাঁড়িয়ে আছে। তখনই তুলি কেবিন থেকে বের হয়ে দেখে ওদের সিনিয়র নার্স আকাশকে জড়িয়ে ধরেছে। তুলির তো রাগ উঠে গেল। তুলি তাড়াতাড়ি করে গিয়ে আকাশকে বলল, আকাশ, এসব হচ্ছেটা কি? মানে আমি কিছু করি নাই, উনি আমাকে জড়িয়ে ধরছে। আমি ধরলে চিৎকার করস, আর এখানে উনি ধরে আছে। আমি ধরলে চিৎকার করস, আর এখানে উনি ধরে আছে। তোর অনেক মজা লাগছে তাই না? এখন তো চিৎকার করলি না। কি যাতা বলছো? এই, আপনি আমাকে ছাড়েন। রিয়ার ওদের কথা কানে যাচ্ছে না। আকাশকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। আকাশ যখন ধাক্কা দিয়ে সরিয়ে দিল তখনই রিয়া বলল, তুমি আমার উপরে এখনো রাগ করে আছো? জান, বিশ্বাস করো, সেদিন তুমি যা দেখেছো সব মিথ্যা। আমি তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছি, আর ওটা আমার ফ্রেন্ড ছিল। প্লিজ জান, আমার উপরে রাগ করে থেকো না। জান, চলো, বাসায় আম্মু অনেক অসুস্থ। প্লিজ আমার সাথে চলো। ম্যাম, কি বলছেন এসব? ওকে জান করছেন কেন? হ্যাঁ, আসলে তো আপনি আমাকে এইগুলো কি বলেন? আমি তো আপনাকে চিনি না, আজ প্রথম আপনাকে দেখলাম। আর আপনি কি না আমাকে জান বলে কি যাতা বলেন? আদিত্য, এসব কি বলো? তুমি আমাকে চেনো না মানে? আরে বাবা,
আমি তো ক্ষমা চাচ্ছি। ওকে, তুমি আমার উপরে রাগ করে থাকো, কিন্তু তোমার আব্বু আম্মুর জন্য তো চলো প্লিজ। আমার অনেক অসুস্থ, কেন কেন বুঝতে পারছো না? আমি তোমার পায়ে ধরছি, প্লিজ চলো আমার সাথে। এই মেয়ে পাগল হয়ে গেছে, কি যাতা বলে। আমার আম্মু নাকি অসুস্থ? আমার আম্মু তো গ্রামের বাড়িতে। আপনি আমার আম্মুকে কোথায় পান? তুলি চলো বাসায় যাব, আঙ্কেল জানলে অনেক বকা দিবে। ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। ওর নাম আদিত্য না, ওর নাম আকাশ, আর আমার হবু স্বামী। আপনি ভুল করছেন। কি আপনার হবু স্বামী মানে? ওই কখনোই আকাশ হতে পারে না, ওই আদিত্য চৌধুরী, আর ওই আমার স্বামী। ধুর, কি বলেন? আপনার স্বামী কিভাবে হব? আপনাকে তো আমি আগে কোনোদিন দেখি নাই। ধুর, মাথা খারাপ হয়ে গেছে। তুলি চলো। তুলির হাত ধরে আকাশ টেনে হসপিটাল থেকে বের হয়ে আসলো। রিয়া আকাশের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিয়ার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। ওইখানে থাকা কিছু নার্স রিয়াকে শান্ত করে। এইদিকে আকাশ রিক্সা নিয়ে যাচ্ছিল আর রিয়ার কথা ভাবছিল। আকাশ মনে মনে ভাবতে লাগলো, কে ওই মেয়েটা? আর উনি আমাকে জড়িয়ে ধরাতে আমার কেন রাগ হলো না? তুলি আমাকে ধরলে আমার রাগ উঠে যেত, আর সেখানে ওই মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো, কিস করলো, আর আমি কিছু বললাম না। আর মেয়েটা কি বলছিল এইসব আমি ওনার স্বামী মানে? আর আমার আব্বু আম্মু অসুস্থ মানে কি? আর মেয়েটার কান্না দেখে মোটেও মিথ্যা মনে হচ্ছে না। উফ, আমার মাথায় কিছু কাজ করছে না। আকাশকে ভাবতে দেখে তুলি নিজেও ভাবছিল। তখনই তুলি আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আকাশ তুলিকে বলল, আচ্ছা, ওই মেয়েটাকে? আর আমি তো আসলাম প্রথম, তাহলে উনি আমাকে এইগুলো কেন বলছিল? আচ্ছা, মেয়েটার কি মাথায় সমস্যা আছে নাকি? আরে তোর কি যাতা বলো, উনি আমাদের সিনিয়র নার্স, অনেক আগে থেকে এখানে কাজ করছে। আর উনি কোনো সাধারণ ঘরের মেয়ে না। তুমি যে গ্রুপে কাজ করো, ওই গ্রুপের মালিকের ছেলের বউ। বাট বুঝতে পারলাম না তোমাকে দেখে কেন এমন করলো। উনি অনেক ভালো একটা মেয়ে, চরিত্রবান একটা মেয়ে, আর সেখানে তোমার সাথে এমন করলো, আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি যতটুকু জানি ওনার স্বামী মারা গেছে। কি মারা গেছে কিভাবে? কার অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? তুই ওনার স্বামীকে দেখেছো? না, উনি তো সিনিয়র, ওনার সাথে তেমন একটা কথা বলা হয় না, অনেক ভয় লাগে। আর উনি এমনিতেই অনেক ভালো আর মিশুক, রূপার সাথে অনেক ভালো সম্পর্ক। ও আচ্ছা, তাহলে তো রূপা নিশ্চয়ই তার স্বামীকে দেখেছে। জানি না। আকাশ আর তুলি ভাবতে ভাবতে বাসায় চলে গেল। বাসায় গিয়ে আকাশ কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে গেল। আকাশ ফ্রেশ হয়ে ওর আম্মুকে কল দিলে ওর আম্মু কল রিসিভ করে না। আকাশের অনেক চিন্তা হতে লাগলো। সারাদিন একবারও কল রিসিভ করে নাই। আকাশ ওর পাশের বাসার আঙ্কেলকে কল দিল। আকাশ কল দিয়ে ওনার সাথে কথা বলে যা জানতে পারলো তাতে আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। কারণ আকাশের আম্মু অনেক অসুস্থ। আকাশের আম্মুকে নাকি হসপিটালে ভর্তি করে রেখেছে। আকাশ আর দেরি না করে দৌড়ে রুম থেকে বের হয়ে রূপার আব্বুর কাছে গিয়ে বলল। আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রূপার আব্বু বলল, কি হয়েছে আকাশ? তোমায় এত চিন্তায় দেখাচ্ছে কেন? তোমার আম্মু ঠিক আছে তো? আঙ্কেল, আম্মু নাকি অনেক অসুস্থ, ওনাকে নাকি হসপিটালে নিয়ে গেছে। আমি আম্মুর কাছে যাব, আমি আসছি আঙ্কেল। আকাশ সবার সাথে কথা বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। আকাশ নিজের জামা কাপড় নিতেও ভুলে যায়। আকাশ বাস স্টেশনে গিয়ে টিকিট কেটে নেয়। আকাশ বাসে উঠে যায়। আকাশের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আকাশ সারা রাত না ঘুমিয়ে ওর আম্মুর জন্য টেনশন করতে থাকে। সকাল 9টায় বাস থেকে নেমে সোজা হসপিটালে চলে যায়। গিয়ে রাহেলা বেগমের সাথে দেখা করে। রাহেলা বেগম আকাশকে দেখে অবাক হয়ে বলে, আকাশ তুই এখানে? আকাশ রাহেলা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে আম্মু? রাহেলা বেগম কিছু না বললেও পিছন থেকে ওর পাশের বাসার মেয়েটা আকাশকে বলে দেয় রাহেলা বেগমের ক্যান্সার হয়েছে। আকাশ যেন আকাশ থেকে পড়ল। আকাশ চোখের পানি ধরে রাখতে পারল না। আম্মু, আমি তোমার কিছু হতে দিব না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আম্মু। আম্মু এখনই চলো শহরে ডাক্তার দেখাবো। না, আমার তেমন কিছু হয়নি, মেডিসিন খাইলে ঠিক হয়ে যাবে। ওই এইসব মিথ্যা কথা বলছে। আম্মু তুই মিথ্যা বলো না, আমি ডাক্তারের সাথে দেখা করে আসছি। আকাশ ওর আম্মুর কথা না শুনে ডাক্তারের সাথে দেখা করতে গেল। ডাক্তার বলল, রাহেলা বেগমকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, বেশি দেরি হয়ে গেলে পরে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আকাশ তার সাথে কথা বলে বের হলে তুলি ওকে কল দেয়।
আকাশ কলটা রিসিভ করে বলল, আকাশ, আন্টির কি অবস্থা? আম্মুর ব্লাড ক্যান্সার হয়েছে। আকাশের কথা শুনে তুলি চমকে যায়। তুলি আকাশকে বলে, আকাশ, তুমি সিলে চলে আসো, 3 দিন পর বড় ডাক্তার আসবে, ওনাকে দিয়ে আন্টিকে দেখাও। আচ্ছা, তাহলে আমি আম্মুকে নিয়ে আজ সিলেটের জন্য রওনা দিই। আচ্ছা, আসো। আকাশ ফোনটা রেখে ওর আম্মুকে রিলিজ করে বাসে চলে যায়। বাসে গিয়ে সব কিছু গুছিয়ে রেখে সালেহা বেগমের ব্যাগ গুছিয়ে সালেহা বেগমকে নিয়ে স্টেশনে গিয়ে 2টি টিকিট কেটে রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে। আকাশ ভাবতে লাগলো কি করবে, মাথায় যেন কাজ করছে না। আকাশ সিলেটে যেতে যেতে সকালে নামলো। ট্রেন থেকে নেমে সিএনজি নিয়ে রূপাদের বাসে চলে গেল। সালেহা বেগম রূপার আম্মা আব্বুর সাথে কথা বলছিল, আর এদিকে আকাশ রুমে বসে কান্না করছিল। তুলি এসে আকাশকে সান্ত্বনা দিতে লাগলো। কান্না করো না আকাশ, আজকে হসপিটালে ভর্তি করে নাও, তাহলে দেখবে সুবিধা হবে। রূপা তো চলে গেছে তাই না? তাহলে আমি আম্মুকে নিয়ে যাই, তুমিও আমার সাথে চলো। তুমি তো সবাইকে চেনো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তোমরা খাবার খেয়ে নাও, তারপর রেডি হয়ে বের হব। আকাশ তুলি সকালের খাবার খেতে গেল। সবাই একসাথে খেয়ে উঠল। তখনই সবাই একই কথা বলল। রূপার আব্বু কথা বলে অফিসে চলে গেল। তুলি রেডি হতে চলে গেল। আকাশ রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিল। তারপর 9টায় রাহেলা বেগমকে নিয়ে তুলি আর আকাশ বের হলো। হসপিটালে গিয়ে রূপা দেখে চলে আসছে। রূপা আকাশ আর তুলির সাথে কথা বলে আবার ভিতরে গেল। রাহেলা বেগম যেতে চাইল না, অনেক টাকা খরচ হয়ে যাবে, এই জন্য যেতে চায় না। আকাশ জোর করে নিয়ে যায়। আকাশ রাহেলা বেগমকে বলে, আম্মু, আমি টাকা দিয়ে কি করব? যদি তুমি আমার লাইফে না থাকো, টাকা পরেও ইনকাম করা যাবে। তুমি হারিয়ে গেলে আমি তোমাকে কোথায় পাবো? আকাশ কথাগুলো বলে কান্না করতে লাগলো। তুলি রূপা শান্ত হতে বলে। তারপর 3জন ভিতরে ঢুকলে রাহেলা বেগমকে আবার পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে গেলে রিয়া আকাশকে দেখে কিছু বলতে যাবে, তখনই তুলি রিয়াকে ইশারা করে কিছু বলতে না করলো। আকাশ ডাক্তারের সাথে কথা বলতে লাগলো। রিয়া রূপা আর তুলিকে বাইরে নিয়ে গিয়ে বলে, কি ব্যাপার আদিত্য, সাথে ওই মহিলাকে আর ওইখানে কি করে? ম্যাম, ওইটা আকাশের আম্মু। আর প্লিজ এখন কোনো কিছু বললেন না, আর এমনিতেই অনেক কান্না করতেছে, ওর আম্মু কিছু হলে ওর মাথা ঠিক থাকে না। তোমরা এখনো বিশ্বাস করছো না যে ওই আমার স্বামী আদিত্য না? তোমাদের তো আমি সব দেখলাম, তারপরও বলবে আমি মিথ্যা বলছি? ম্যাম, এক রূপে 7টা মানুষ আছে, হয়তো তার ভিতরে আকাশের সাথে আপনার স্বামীর চেহারা মিলে গেছে, এইটা কোনো অবিশ্বাস্য কিছু না। না, ওই আমার স্বামী, কারণ ওর শরীরের ঘ্রাণ আমি ঠিকই চিনি। ওর কথা বলার ধরন, ওর কণ্ঠ, ওর চলার ধরন সব এক। হয়তো মানুষের চেহারার মিল থাকলে তো আর তার সব কিছু মিল হতে পারে না, তাই না? আর ওই যদি আপনার স্বামী হয়ে থাকে, তাহলে ফুপির কাছে ওই কি করে, আর আপনাকে চেনে না কেন? ওই আমার উপরে রেগে আছে, তাই হয়তো এমন করছে। হ্যাঁ, সব বুঝলাম, বাট ওর আম্মু আব্বুর কথা শুনেও নিশ্চয়ই এখানে থাকতো না, কখন তার আম্মুর সাথে দেখা করতে যেত? আমি বুঝতে পারছি না ওই কেন এমন করছে। আকাশ কেবিন থেকে বের হয়ে আসলো। আকাশের অনেক টেনশন হচ্ছে। আকাশ চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, রিপোর্ট যেন মিথ্যা হয়। রিয়া আকাশের কাঁধে হাত দিলে আকাশ চোখ খুলে ফেললো। দেখেন, এখন এমন কিছু করেন না, আপনার সাথে বেয়াদবি করতে বাধ্য হই। তোমার আম্মুর কি হয়েছে? ক্যান্সার হয়েছে, এখানে আবার পরীক্ষা করতে নিয়ে এসেছি। ও আচ্ছা, আমি ভেতরে গিয়ে দেখছি। রিয়া ভিতরে চলে গেল। আকাশ দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো, এই আল্লাহ, আমার আম্মুর রিপোর্টটা যেন ভুল হয়। আমি আমার আম্মুকে হারাতে চাই না। আকাশ কথাগুলো ভাবছিল, হঠাৎ আকাশের ফোনে কল আসে। আকাশ ফোন বের করে দেখে ডাক্তার কল দিয়েছে। আকাশ কলটা রিসিভ করতেই ডাক্তার যা বলল তা শুনে আকাশ খুশি হয়ে গেল, কারণ ওইটা রাহেলা বেগমের রিপোর্ট না, আরেকটা রাহেলা বেগমের রিপোর্ট ছিল। ওদের নার্স ভুলে উল্টাপাল্টা করে ফেলছে, তার জন্য ক্ষমা চাইলো। আর আকাশের আম্মু টেনশনের কারণে জ্ঞান হারিয়ে ফেলছিল। আকাশ ডাক্তারের সাথে কথা বলা শেষ করে ফোন রাখলো। রিয়া কেবিন থেকে বের হয়ে বলল, এই যে ভূত, আপনার এত চিন্তা করতে হবে না, আপনার আম্মুর কিছু হয় নাই। আপনার আম্মু টেনশন বেশি করে, টেনশন করতে না করবেন। ধন্যবাদ, আমিও কেবল জানতে পারছি আমার আম্মু ঠিক আছে। রাহেলা বেগম বের হলে আকাশ রাহেলা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, তোমার কিছু হয় নাই। আম্মু, তুমি একদম ঠিক আছো। এখন যদি গ্রামে থাকতাম না, ওই নার্সের নাক ফাটিয়ে দিতাম। হালার জন্য আমি কতটাই ভয় পাইছিলাম। আবার গালি দিলি?
সরি আম্মু, কিন্তু ওই কাজটা কি করলো? আচ্ছা, আমি বিলটা দিয়ে আসছি, তোমরা হাঁটো, আমি আসছি। আকাশ চলে গেল। তখনই রিয়া পিছন থেকে বলে, আন্টি, আমার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ মা বলো। আপনি একটু আমার সাথে আসবেন? তুলি রূপা রাহেলা বেগমকে নিয়ে রিয়ার সাথে রেস্টরুমে চলে গেল। রাহেলা বেগমকে রিয়া বলল, এখানে কেন আনলে মা? কি বলবে বলো? ওইদিকে আমার পাগলটা আমাদের না দেখলে খুঁজতে শুরু করে দিবে। আন্টি, আকাশ কি আপনার নিজের সন্তান? রিয়ার কথা শুনে রাগ উঠে গেল। রেগে বের হয়ে আসতে গেলে রিয়া রাহেলা বেগমকে চেপে ধরে। একের পর এক প্রশ্ন করতে থাকে। রাহেলা বেগম কিছু বলে না। আমি জানি ওইটা আপনার সন্তান না, দেখেন সত্যিটা বলেন। রাহেলা বেগমকে যখন জোরাজুরি করতে লাগলো, রাহেলা বেগম তখন সব সত্যি কথা বলে দেয়। হ্যাঁ, আকাশ আমার সন্তান না। আকাশকে আমি 5 বছর আগে পেয়েছিলাম। আমার সন্তান স্বামী যেদিন মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, তখন আমি আকাশকে পাই। আকাশের চেহারা হুবহু আমার ছেলের মতো দেখতে, তাই আমার এক ছেলে হারিয়ে ওকে নিজের বুকে টেনে নিয়েছিলাম। ওকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাই, তখন ওই কাউকে চেনে না, ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আর ওই আমাকে মা বলে ডেকেছিল। কথাগুলো বলে রাহেলা বেগম কান্না করতে লাগলো। তুলি রূপা শুনে অবাক হয়ে যায়। তুলি কয়েক পা পিছিয়ে যায়। তুলি কান্না করতে করতে বলে, আন্টি, আমার আকাশ তাহলে এই দুনিয়াতে বেঁচে নেই? এই জন্যই আকাশ আমাকে ভালোবাসে না। এই জন্যই আকাশের কাছে গেলে আকাশ চিৎকার করতো, আমার সাথে ভালো করে কথা বলতো না। তুলি কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে যায়। আকাশ ওদের সাথে না এসে পরে আসতে গিয়ে ধাক্কা খায় তুলির সাথে। আর তুলির পিছনে রিয়া, রূপা, রাহেলা বেগমও ছুটতে থাকে। আকাশ তুলিকে দেখে বলে, তুলি, কি হয়েছে? এইভাবে কান্না করো কেন? আমাকে ছেড়ে দেন, আমাকে ক্ষমা করে দিন। কথাটা বলে দৌড়ে তুলি চলে গেল। আকাশ অবাক হয়ে ওর আম্মু আর রূপার দিকে তাকিয়ে বলল, আম্মু, তুলি আপুর কি হয়েছে? আমাকে হঠাৎ করে আপনি বলল, আর এইভাবে কান্না কেন করছে? ওকে কান্না করতে দাও, ওর লাইফ থেকে ওর অনেক কাছের একটা জিনিস হারিয়ে গেছে। কি বলছো? কি হারিয়ে গেছে যার জন্য ওই এভাবে কান্না করছে? রূপা, চলো আমরা খুঁজে নিয়ে আসছি। চাইলে আর ওই জিনিস খুঁজে নেওয়া সম্ভব না, বাসায় চলো। আকাশ দেখলো রাহেলা বেগমের চোখেও পানি। আম্মু, তোমার কি হয়েছে? তুমিও কান্না করছো কেন? কই কান্না করছি? আকাশ শোন, আম্মু বলো। তুই রিয়া ম্যামের সাথে তাদের বাসায় যা। আরে ধুর আম্মু, কি বলো? উনি কে জানো? আমি যে অফিসে জব করছি না, ওইটা ওনার শ্বশুরের অফিস। তাতে সমস্যা কি? তুই ওনার সাথে গিয়ে ওনার শাশুড়ির সাথে দেখা কর। দেখ কি যা তা বলো না। যা বলছি তাই কর। ধুর, এইসব করার সময় নাই। আম্মু, বাসায় চলো, সকালে একটা বাসা ঠিক করতে হবে, তারপর একটা ইন্টারভিউ আছে, ওইটা দিতে হবে। ওই চাকরিটা মনে হয়ে গেছে গা। তুমি কিসের চাকরি খুঁজছো? আর কত টাকা বেতন পাবে? এই ধরো 30 বা 40 হাজার। আমি তোমাকে 1 লাখ টাকা দিব, অ্যাডভান্স 50,000 টাকা দিব। তোমাকে শুধুমাত্র আমার বাসায় থাকতে হবে আর আমার স্বামীর অভিনয় করতে হবে। আমার শাশুড়ি সুস্থ হলে আমাদের অফিসের ম্যানেজারের পোস্টে চাকরি দিব। আকাশ তো কথা শুনে অবাক হয়ে যায়। যত টাকার লোভ দেখান, আমাকে কেনা এত সহজ না। আমি আমার আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমার 30,000 টাকা বেতন, ভালো আছে। আমার আম্মুর কাছে তো থাকতে পারবো। তুমি চাইলে তোমার আম্মুকে আমাদের সাথে নিয়ে যেতে পারো। আকাশ, উনি যা বলছে রাজি হয়ে যা। আর তার থেকে বড় কথা, টাকা থেকে একটা মানুষের জীবনটাই বড়। তোর এই অভিমান একজনের জীবন বেঁচে যাবে। আর যদি আমার এমন হইতো, তখন কি করতি? আচ্ছা, আমি কাজটা করব, কিন্তু আমি তো ওনার সম্পর্কে কিছুই জানি না। তাহলে কিভাবে কি করব? ধরা পড়ে যাব তো। আমি তোমাকে সব শিখিয়ে দিব। তুমি চলো আমার সাথে গাড়ির ভেতরে, আমি সব বুঝিয়ে দিব। আকাশ, তুই একা যা, আমি বাসায় যাব রূপার সাথে। কিন্তু কোনো কিন্তু না, তুই যা। আমার কথা চিন্তা করতে হবে না। আমার সাথে রূপা আছে, তুলি আছে, সাথে তোর আঙ্কেল আন্টি সবাই আছে। ওকে আম্মু, আই লাভ ইউ। আকাশ ওর আম্মুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে রিয়ার সাথে চলে গেল। রিয়ার সাথে গাড়িতে উঠতে গিয়ে বলল,
আপু আম্মু আর রূপাকে রেখে আসছি, তারপর আপনার সাথে যাই। আপু কি আমার নাম ধরে ডাকতে পারো, তাও আপু বলবে না। ওকে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রিয়া। আচ্ছা চলো, তোমার আম্মু আর রূপাকে রেখে দিয়ে আসছি। আকাশ নেমে গিয়ে রাহেলা বেগম আর রূপার কাছে গিয়ে বলল, আম্মু চলো, তোমাদের নামিয়ে দিয়ে আসছি। তুই এখনো যাস নাই? তোমরা চলো তো। আকাশ জোর করে ওদের নিয়ে গেল। আকাশ সামনে বসলো আর ওরা তিনজন পিছনে বসলো। রহিম, তুমি তাড়াতাড়ি গাড়িটা চালাও, আরিয়ান অনেক কান্না করছে, একটু তাড়াতাড়ি চলো। আরিয়ানকে? আমার আর আদিত্যর সন্তান। ও আচ্ছা। তোমরা তাড়াতাড়ি গেলে পারতে, আমাদের আবার নামিয়ে দিতে হবে কেন? আন্টি সমস্যা নেই, আপনাদের নামিয়ে দিয়ে আমরা চলে যাব। আম্মু, আমার না কেন জানি মনে হচ্ছে তোমাকে আমি হারিয়ে ফেলছি। ধুর, মনের ভিতরে কেমন যেন করছে। দূর পাগল, এত ভাবনা চিন্তা করতে হবে না। রাহেলা বেগম আর রূপাকে নামিয়ে দিয়ে ওরা চলে যায়। বাসায় গিয়ে আকাশ রিয়ার পিছন পিছন বাসার ভিতরে ঢুকলো। বাসার ভিতরে গিয়ে একটা খেলনা আকাশের পায়ের কাছে এসে পড়লো। আকাশ কিছু দূরে হাঁটতে দেখলো 3-4 বছরের একটা ছেলে সবকিছু ঢিল দিয়ে ফেলে দিচ্ছে। রিয়া ছেলেটাকে কোলে তুলে নিল। আব্বু, আব্বু আমার সরি, দেখো তোমার জন্য একটা জিনিস এনেছি। তুমি না বলেছিলে আব্বু কেন আসে না, আজ দেখো তোমার আব্বু তোমার কাছে এসেছে। আরিয়ান পিছনের দিকে তাকিয়ে আকাশকে দেখে রিয়ার কোল থেকে নেমে দৌড়ে আকাশের কোলে ওঠে, বলে, আব্বু তুমি এতদিন কই ছিলে? জানো আমি তোমাকে কত খুঁজছি, তুমি কেন আসো নাই? দুঃখিত আব্বু, আমি তো কাজে বাইরে ছিলাম, তাই তোমার কাছে আসতে পারি নাই। এখন তো এসে গেছি। আকাশ আমার সাথে চলো। আকাশ রিয়ার কথা শুনে ওর পিছন পিছন যেতে লাগলো। আকাশকে ওর আম্মুর কাছে নিয়ে গেল। আকাশকে দেখে ওর আম্মু দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আকাশের আম্মু পড়ে যেতে নিলে আকাশ সাথে সাথে একটা হাত দিয়ে ধরে নিজের সাথে, আরিয়ানকে নামিয়ে শুয়ে দেয়। আদিত্য, এতদিন কোথায় ছিলি? তোর আম্মু আব্বুর কথা কি তোর মনে পড়ে না? আম্মু, আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারি নাই, আর আমার অবস্থা ভালো ছিল না। আম্মু আমাকে ক্ষমা করে দাও। আর কখনো চলে যাবি না বল? না আম্মু, আমি আর কোথাও যাব না। আম্মু তুমি খাইছো? তোমার তো মেডিসিন খেতে হবে, ওয়েট করো, আমি খাবার নিয়ে আসছি। আকাশ রিয়াকে ইশারা করলে রিয়া আকাশের সাথে যেতে লাগলো। আকাশকে রান্নাঘর দেখিয়ে দিল। আকাশকে একটা প্লেটে খাবার দিয়ে ওকে পাঠিয়ে দিল। আকাশ ওর আম্মুর রুমে গিয়ে ওর আম্মুকে খাওয়াই দিতে লাগলো। তারপর আকাশ খাওয়া শেষ করে মেডিসিন খাওয়াই দিল। আকাশের আব্বু আসলে আকাশকে দেখে অবাক হয়ে যায়। আকাশকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বুকে জড়িয়ে নিয়ে কান্না করতে করতে বলে, তোর এত রাগ যে নিজের আব্বু আম্মুকে রেখে 5টা বছর কাটিয়ে দিলি, একবারও কি আমাদের কথা তোর মনে পড়লো না? এই 5টা বছর তুই কোথায় ছিলে? আকাশ কিছু বলতে যাবে তখনই রিয়া বলে ওঠে, আব্বু আপনার সাথে আমার কথা আছে, আপনি একটু আমার সাথে আসবেন। আরিয়ান তুমি তোমার আব্বুর কাছে থাকো। রিয়া কথাটা বলে আদিত্যর আব্বুকে নিয়ে গেল। কিছু দূর নিয়ে গিয়ে বলল, আব্বু আদিত্য আমাদের কাউকে চেনে না। আব্বু তোমাদের বলেছিলাম আমার আদিত্য মারা যায় নাই, এই দেখো ওই তোমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আব্বু ওই আমাদের চিনতে পারছে না। আদিত্য আমাদের চেনে না মানে? রিয়া প্রথম থেকে রাহেলা বেগমের সব কথাগুলো বলতে লাগলো। আকাশ বাহিরে এসে রিয়াকে ডাকতে এসে সব শুনে ফেলে। আকাশ সব শুনেও না শোনার ভান করে রুমে গিয়ে ওর আম্মুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে লাগলো, তাহলে কি ওরা আমার পরিবার? আরিয়ান আমার সন্তান, রিয়া আমার স্ত্রী, ওনারা আমার বাবা মা। এ আল্লাহ, আমার কেন কিছু মনে পড়ছে না। আকাশ কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখ থেকে এক ফোঁটা পানি নিচে পড়ে গেল। আকাশের চোখে পানি দেখে আকাশের মা বলল, আদিত্য, তোর চোখে পানি কি হয়েছে বাপ? কিছু না আম্মু, তুমি ঘুমাও। আকাশ ওর আম্মুকে ঘুম পাড়িয়ে দিল। আরিয়ান আকাশের কোলে ঘুমিয়ে যায়। এদিকে রিয়া আর আকাশের আব্বু আসলো। রিয়া আকাশকে বলল, আকাশ চলো আমার সাথে, তুমি ফ্রেশ হয়ে চলো, সবাই একসাথে খাবার খাই। আকাশ রিয়ার পিছন পিছন আরিয়ানকে কোলে নিয়ে যায়। রুমে গিয়ে আরিয়ানকে শুয়ে দিয়ে আকাশ বলে, আমি কি সত্যি আপনার স্বামী? আকাশের কথা শুনে রিয়া অবাক হয়ে গেল। রিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, আরে কি বলো, তোমার মতো আমার স্বামীকে দেখতে ছিল। আমি আপনাদের সব কথা শুনে ফেলছি। তাহলে তো শুনে ফেলছো, হ্যাঁ তুমিই আমার স্বামী। আমার এই রকম কিভাবে হলো? যখন তোমার স্মৃতি ফিরে আসবে
সেদিন নিজেই জেনে যাবে। আমাকে এমন কিছু বলতে পারবেন যে এটাতে আমি আমার অতীতের কথা ভাবতে পারবো? থাক, মাথায় চাপ ফেলতে হবে না। তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর আলমারিতে দেখো তোমার অনেক শার্ট প্যান্ট আছে। আকাশ আলমারির সামনে গিয়ে শার্ট প্যান্টে হাত বুলিয়ে দিতে লাগলো। একটা প্যান্ট আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকাশ ফ্রেশ হয়ে আসলে রিয়া ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে আকাশ আরিয়ানের মাথার কাছে বসে আছে। রিয়া আকাশকে দেখে বলল, চলো খাবার খেয়ে নেবে। রিয়া আকাশ নিচে চলে গেল। তারপর তিনজন মিলে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে আকাশ বলল, আমি কোথায় ঘুমাবো? আমার রুমে চলো। আরিয়ান তোমাকে দেখতে না পেলে আবার কান্না করবে। তোমার মতো তো রাগজিৎ হয়েছে। আকাশ আর রিয়া রুমে চলে আসে। রিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে চুলে বিনুনি করছে। আকাশ রিয়ার দিকে তাকিয়ে আছে। তুমি আরিয়ানের এক পাশে শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? আমি এই পাশে ঘুমাবো, তুমি ঘুমাও। আকাশ কাঁথা টেনে আরিয়ানের পাশে শুয়ে পড়ল। আদিত্য শরীরটা অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে যায়। সকালে আরিয়ানের চিল্লা পাল্লাতে আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ চোখ খুলতেই দেখে আরিয়ান আকাশের হাত ধরে টেনে নিচে নিয়ে যায়। নিচে গেলে আকাশ দেখে দুইটা মেয়ে দুইটা ছেলে বসে আছে। আকাশকে দেখে চারজন উঠে দাঁড়ালো। আকাশ কাছে গেলে চারজন আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে। আকাশ কিছু বুঝতে পারে না। রিয়া আকাশকে বলল, আকাশ, এই জুথি, এটা রাকিব, রনি, রাইমা তোমার বেস্ট ফ্রেন্ড। কেমন আছো তোমরা? তুই কি সত্যি আমাদের চিনতে পারিসনি? ভাবি, আমরা এইভাবে ওকে দেখতে পারছি না। আমাদের বন্ধু আমাদের সাথে আগের মতো ব্যবহার করছে না। ভাবি, আপনি ওকে তাড়াতাড়ি চিকিৎসা করান প্লিজ। করব, কিন্তু ওর জীবনের ঝুঁকি হয়ে যায়, যার জন্য ভাবছি আম্মু একটু সুস্থ হোক। আম্মু সুস্থ হলে তখন আম্মুকে সব বুঝিয়ে ওকে লন্ডন নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। আমি আর এইভাবে ওকে দেখতে পারছি না। আর সুইটি এইসব শুনে ওর সাথে দেখা করতেও আসলো না। ও এখনো নিজেকে দোষী ভেবে নিয়েছে। ও দিন দিন পাগল হয়ে যাবে। আমি কি করব বুঝতে পারছি না। একদিন ওর স্মৃতিশক্তিই নাই, অন্যদিকে সুইটি পাগলের পরিণত হয়ে যাচ্ছে। সুইটি নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। সুইটিকে আমার কাছের কেউ? সুইটি, তোর বেষ্টু যাকে ছাড়া তুই কিছু ভাবতে পারিস না। উনি আমার কথা শুনে আমার সাথে দেখা করতে আসলো না। ও এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে। ও তো নিজের জীবন দিতে নিয়েছে অনেকবার। আচ্ছা থাক, আমি বাসায় যাব। ও এখন কি করে বসে বলা যায় না। ভালো থাক দোস্ত। সবাই ওর থেকে বিদায় নিয়ে চলে গেল। রিয়া মনে মনে ভাবল, তোমার স্মৃতি হারিয়েছ, কিন্তু তার নামটা আজও ভুলো নাই। এখনো তোমার নাম শোনা শোনা লাগে। আমি তোমাদের জীবনে এসেছি, সব এলোমেলো করে দিয়েছি। আমাকে পারলে ক্ষমা করে দিও আদিত্য। রিয়া কথাগুলো ভেবে নিজের চোখের পানি ফেলতে লাগলো। আকাশ তাকাতে গেলে সাথে সাথে চোখের পানি মুছে বলল, আকাশ, আমার মনে হয় তোমার সুইটির সাথে একবার দেখা করা উচিত। আচ্ছা, পরে দেখা করব। এখন আম্মুর কি অবস্থা? উনি ঘুম থেকে উঠছে কি? আকাশ কথাটা বলে ওর আম্মুর রুমে চলে গেল। রুমে গিয়ে ওর আম্মুর সাথে কথা বলতে থাকে। কথাটা বলা শেষ করে তার জন্য রান্না করতে যায়। রান্না করে তাকে খাওয়াই দিতে লাগলো। মেডিসিন খাওয়াই দিয়ে এভাবে বেশ 1 মাস কেটে গেল। এখন আকাশের আম্মু অনেকটা সুস্থ হয়ে গেছে। আজ রিয়া রাহেলা বেগমকে নিয়ে আসে। আকাশ আর ওর আম্মু বসে আছে। রাহেলা বেগমকে দেখে আকাশ উঠে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু কেমন আছো? তুমি তো এই 1 মাস আমার ফোনও ধরো নাই, আমার সাথে যোগাযোগ করো নাই। আম্মু, তুমি আমাকে এভাবে ইগনোর কিভাবে করলে? তুই জানো আমার কতটা কষ্ট হইতো। তুই সব নিজেকে আর আমাকে কেন কষ্ট দিলে? আকাশের ব্যবহার দেখে আর কথাগুলো শুনে আকাশের আম্মু অবাক হয়ে যায়। একবার রিয়ের দিকে তাকায়, একবার আকাশের আব্বুর দিকে, আবার আকাশ আর রাহেলা বেগমের দিকে তাকায়। আদিত্য, উনি কে? তুই ওনাকে আম্মু কেন বলছিস? আম্মু, আমি তোমাকে বুঝিয়ে বলছি। রাহেলা বেগম পরে সবকিছু ওকে বলে দেয়। ওইদিকে রাহেলা বেগম কান্না করতে লাগলো। আকাশের আম্মু রাহেলা বেগমকে বলল, বোন, তুমি আমার সন্তানকে বাঁচিয়েছ। তুমি আমার সন্তানকে এত ভালোবাসা যত্ন করে রেখেছ। তুমি ভেবো না আমি তোমার থেকে এই সন্তান কেড়ে নেব। বোন, তোমার তো আমার ছেলে ছাড়া কেউ নেই, আর আমারও আমার সন্তান ছাড়া কেউ নাই। তাই আমি বলছি আপনি আমাদের সাথে থাকতে পারেন। তাহলে আদিত্য 2টা মা একসাথে থাকলো।
আমিও সন্তান হারা হইলাম না, আপনিও না। আপনার কথা শুনে মনে অনেকটা শান্তি লাগছে। আমার ছেলেটা এখন আমাকে চেনে, আমাকে ছাড়া থাকতে পারে না, কিন্তু স্মৃতি ফিরে আসলে আমাকে যে ভুলে যাবে, তার থেকে আপনার কাছে থাক, আমি নিঃসন্তান হয়ে থাকি। আকাশ রাহেলা বেগমের কথা শুনে মনে অনেক কষ্ট পেল। আকাশ রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু ভুলে যাওয়ার তাহলে তোমাকে 5 দিন আগে ভুলে যেতাম। আমি কাউকে ভুলি নাই। আমার স্মৃতিশক্তি তো 5 দিন আগে এসেছে। কি, তাহলে তুই সব জেনেও আমার সাথে অভিনয় করে গেছিস? অভিনয় করি নাই, আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু। তোমাকে ভোলা সম্ভব না। তাহলে তুমি আমাদের চিনতে পারছো? হ্যাঁ, কিন্তু সেই দিন রাগ এখনও ছিল। আর আমি 5 দিন আগে এসেছিলাম। আরিয়ানকে দেখে ভেবেছিলাম তুমি ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছো। ওই ছেলেটা আর তোমার সন্তান আরিয়ান। হঠাৎ করে গাড়ির ভিতরে কথা মনে পড়ে যায়, তখন বুঝলাম আরিয়ান আমার সন্তান। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি ভালো করে জানো। তারপর তোমার আমার উপরে এই বিশ্বাস, আমি স্মৃতিশক্তি ফিরে পাইলে তোমাকে ভুলে যাব। আকাশ, আমাকে ভুল বুঝিস না বাপ। কি করব বল? তোর স্মৃতি নাই বলে তুই তোর আব্বু আম্মুর স্ত্রীকে ভুলে গিয়েছিস, আর আমি তো তোকে গর্ভে ধারণ করি নাই। সেখানে স্মৃতি আসলে ভুলে যাওয়ার তো কথা। আম্মু কিছু বলার নাই, তোমাকে আমি ভুলে গেছি আম্মু, তোমাকে ভুলে গেছি। আম্মু জন্ম দিলে হয় না যে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে সেই হলো প্রকৃত মা। তাকে ভোলা এত সহজ না। রাহেলা বেগম আকাশকে জড়িয়ে ধরে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি জানি আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে। আমি তোদের মাঝে কাঁটা হতে চাই না রে। কাটা কেন হবেন? আজ থেকে আদিত্য 2টা আম্মু হলো, আর আপনিও আজ থেকে এখানে থাকবেন। বাহ, তাহলে আমার 2টা শাশুড়ি হয়ে গেল। আদর তো অনেক পাবো তাহলে। রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আকাশের আম্মু রাহেলা বেগমকে একটা রুম দেখিয়ে দেয়। আকাশ ওর আব্বুর কাছে এসে বলে, আব্বু বাইকের চাবিটা কোথায়? কোথায় যাবে? আমার সেই পুরনো ক্লাবে যাব। আমার হারিয়ে যাবে সেই সুখ খুঁজতে যাব। আমি নিয়ে আসছি। আকাশের কথা শুনে রিয়া চলে গেল রুমে। রুম থেকে বাইকের চাবি নিয়ে এসে আকাশকে দিলে আকাশ বাইরে গিয়ে বাইক স্টার্ট দিয়ে দিল। আকাশ চলে গেল সোজা ক্লাবে। গিয়ে দেখে ক্লাবটা বন্ধ হয়ে আছে। আকাশ বাইক নিয়ে সোজা রাকিবদের বাসায় চলে গেল। রাকিবদের বাসায় গিয়ে দেখে সুইটি বসে আছে। রাকিব সুইটিকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে। আদিত্য ভিতরে ঢুকতেই আদিত্যকে দেখে সুইটি চলে যেতে নিল। আদিত্য, তুই এখানে? আমার বাসা কিভাবে চিনলি? এই শাকচুনি কোথায় যাস? আমার সাথে কথা বলবি না? আদিত্যর কথা শুনে রাকিব সুইটি অবাক হয়ে যায়। সুইটি দাঁড়িয়ে যায়। সুইটি পিছনে ঘুরে বলল, আদৃত, শাকচুনি আমি কোথায় যাস? আমার সাথে কথা বলবি না? আমার সব মনে পড়ে গেছে। সত্যি? তুই তো হলে আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলছস। ইস, কোথায় একটু প্রেম করবো, উল্টা তুই বিয়ে করে ফেললি। লুচ্চা কথা কম বল। লুচ্চা বসকে আমি যখনই আসছি। না, বসবো না। ক্লাবে বন্ধ কেন রে? তোর সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আর কেউ ক্লাবে তেমন যায় না। আর এই ক্লাব সরিয়ে ফেলছে, সেখানে যে 15 মিনিট লাগে। ও আচ্ছা। জুথি, রনি, রাইমা ওরা কোথায়? রনি আগামীকাল দেশের বাইরে চলে গেছে। জুথি শ্বশুর বাড়িতে গেছে। রাইমাও একই অবস্থা, শাশুড়ি বাড়ি চলে গেছে। সব শ্বশুরবাড়িতে। আঙ্কেল আন্টি কই দেখছি না তো? আম্মু আব্বু হজ করতে গেছে। তুই বসে এখানে দাঁড়িয়ে আসস কেন? আচ্ছা, সবার নাম্বার দে তো। আকাশ সবার নাম্বার দিল। সুইটির রাকিবের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলো। সুইটি আজ অনেকটা খুশি। আকাশকে এতটা কাছে পেল, সে আগের মতো কথা বলতে পারলো। রাকিব সুইটির কাছে গিয়ে বলল, সুইটি, তুমি আজ অনেক খুশি তাই না? হ্যাঁ, আমি আজ অনেক খুশি। আর এই খুশিতে একটা কথা ভেবেছি। কি ভাবছো? ভেবেছি এই যে আমার একটা ছোট্ট রাকিব লাগবে। রাকিব সুইটির কাছে গিয়ে বলল। সুইটির কথা শুনে রাকিব অবাক হয়ে যায়। সুইটি রাকিবের দিকে লুচ্চামিভাবে তাকিয়ে ঠোঁট কামড়াতে কামড়াতে এগিয়ে যেতে লাগলো। রাকিব দুষ্টুমি করে বলল, দয়া করে আমার ইজ্জত কেড়ে নিবেন না। আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? সমাজের মানুষকে মুখ দেখাতে হবে না, আমাকে মুখ দেখালেই হবে রাকিব সাহেব। কথাটা বলে দুজনে হেসে উঠল। সুইটি রাকিবকে খাটে ফেলে রাকিবের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এদিকে আকাশ বাসায় চলে যায়।
বাসায় গিয়ে সবার সাথে গল্প করতে লাগলো। রাহেলা বেগম আকাশের করা সব কাণ্ডের কথা বলছিল। এটা শুনে সবাই হাসতে লাগলো। আকাশের আম্মু বলল, এই ছেলে কখনোই ভালো হবে না। স্মৃতি ছিল না, তারপরও রাগ জিত কমে না, আর মানুষের সাথে মারামারি কমে না। উফ আম্মু, আমি অনেক ভালো ছেলে, আমার মতো একটা ভালো ছেলে পাবে? হ্যাঁ, এত ভালো যে এই জন্য এই সব করছে, আর খারাপ হলে না জানি কি করতে। আচ্ছা আম্মু, তুলির কি অবস্থা? ও, তোকে বলতে ভুলে গেছি, তুলির বিয়ে হয়ে গেছে। কি? আমাকে একবারও কেউ জানালো না? আকাশ, তুই ওর সামনে না যাওয়াই ভালো। আমি ইচ্ছে করে তোকে জানতে দেই নাই। তুই যদি ওইখানে থাকতি তা ও কখনোই বিয়ে করতে পারতো না, কারণ তোর চেহারা যে তার প্রিয় মানুষের সাথে মিল। রাহেলা বেগম কথাটা বলে চোখের পানি ফেলতে লাগলো। আকাশ রাহেলা বেগমের কাছে গিয়ে বসে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিয়ে বলল, উফ আম্মু, তুমি কান্না করছো কেন? তোমার আকাশ তো তোমার সাথে আছে। হ্যাঁ, আমার সাথে তো আছে। আই লাভ ইউ আম্মু। আচ্ছা আম্মু, তুমি যাও ঘুমাও, আমার অনেক ঘুম পাচ্ছে, আর তোমরাও যাও। আকাশ হাই তুলতে তুলতে রুমে চলে গেল। আকাশের সাথে রিয়াও গেল। রিয়া রুমের ভিতরে প্রবেশ করতেই আকাশ টান দিয়ে রিয়াকে নিজের সাথে জড়িয়ে ধরে গলায় কিস করতে লাগলো। এই তুমি না বলে তোমার ঘুম পাচ্ছে? দূর পাইছো তো আদর, ঘুম পড়ে ঘুমানো যাবে, আগে আদর করতে দাও তো। রিয়া আকাশকে সরিয়ে দিতে গেলে আকাশ রিয়াকে কোলে তুলে নেয়। খাটের উপরে শুয়ে দিয়ে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়াও আকাশের ভালোবাসার স্পর্শগুলো অনুভব করতে লাগলো। আস্তে আস্তে দুজন হারিয়ে গেল ভালোবাসার সাগরে।